জি, প্লিজ। জি। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমি ডক্টর হোসেন মোহাম্মদ আলামিন ওয়ালাইকুম কাজ করছি সালাম। পজিটিভ প্লাস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসাবে, এবং আজকে পজিটিভ ন্যাশনাল ওয়েবিনার সিরিজ এপিসোড 1 এর মডারেটর হিসাবে আছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আজকের এই আয়োজনটি একটা স্বপ্ন যাত্রার অংশ। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার দৃঢ়তা, চ্যালেঞ্জ, সংস্কার এবং সহনশীলতা নিয়ে। পজিটিভ প্লাস একটি আন্তর্জাতিক যুব নেতৃত্বাধীন লাভজনক প্রতিষ্ঠান। আমরা বিশ্বাস করি পজিটিভ পার্সোনালিটি, পজিটিভ থিঙ্কিং এবং পজিটিভ অ্যাকশন, এই তিনটি মূলনীতিতে আমরা বিশ্বাস করি। আমরা কাজ করছি বাংলাদেশ বিশ্বজুড়ে তরুণদের নেতৃত্বে একটা প্ল্যাটফর্ম তৈরি করার, যেখানে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, জেন্ডার সমতা এবং সচেতনতার মাধ্যমে আমরা বিশ্বাস করি আমরা পজিটিভ ভাইরাস নামে একটা কমিউনিটি তৈরি করতে পারবো, যেখানে আমার হাতেই হবে আমাদের পরিবর্তন, অর্থাৎ আমরা নিজেরা পরিবর্তন হয়ে আমরা সমাজকে পরিবর্তন করার চেষ্টা করব। এই ওয়েবিনার সিরিজের প্রাথমিক লক্ষ্য হচ্ছে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ, সিস্টেম রিফর্ম এবং ভবিষ্যৎ সহনশীলতা নিয়ে বাস্তব এবং তথ্য নির্ভর আলোচনা করা, যা কিনা নীতি নির্ধারক, শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী এবং সমাজের সকল স্তরের মানুষকে উদ্বুদ্ধ করবে ইতিবাচক উদ্যোগ গ্রহণ। আজকের পর্বে আমাদের সাথে আছেন বাংলাদেশের স্বাস্থ্য খাতের তিনজন শীর্ষ ব্যক্তিত্ব, যারা সরকারি নীতিমালা, গবেষণা ও ব্যবস্থাপনার প্রতি স্তরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বাংলাদেশ এবং বহির্বিশ্বে। চলুন আমরা শুরু করি আজকের মূল আলোচনা। তার আগেই তাদের সবাইকে একটু আপনাদের সাথে পরিচিত করে দিতে চাই। আমাদের আজকের তিনজন বিশেষ অতিথি হয়েছেন। আমাদের প্রথমেই আমি পরিচয় করে দিতে চাই প্রফেসর মোজাহিরুল হক স্যারকে। স্যার সরকারের স্বাস্থ্য সরকার কমিশনের একজন সম্মানিত সদস্য, যিনি পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ডাব্লিউএইচও এর সাবেক আঞ্চলিক পরামর্শক। তার হাত ধরে দক্ষিণ এশিয়ার বহু দেশে পাবলিক হেলথ পলিসি এবং মেডিকেল এডুকেশনের ভিত্তি গড়ে উঠেছে। আমাদের সাথে আছেন প্রফেসর আবু মোহাম্মদ জাকির হোসেন স্যার, স্বাস্থ্য সংস্কার কমিশনের একজন সদস্য। স্যার কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের চেয়ারম্যান এবং ডিজিএইচ এর প্রাক্তন পরিচালক, প্রাথমিক স্বাস্থ্য সেবা ও রোগ নিয়ন্ত্রণ বিভাগ। স্যারের নেতৃত্বে কমিউনিটি ক্লিনিক মডেল বাস্তবায়নের ক্ষেত্রে অসামান্য অগ্রগতি হয়েছে। এবং আমাদের সাথে আছেন ডক্টর তৌফিক জোয়াদ্দার স্যার। স্যার অ্যাসোসিয়েট প্রফেসর গ্লোবাল হেলথ ইভালুয়েশন সিং হেলথ ডিউক ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, এবং স্যার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের সদস্য। স্যার পাবলিক হেলথ সিস্টেম এবং হেলথ ওয়ার্ক বিষয়ে আন্তর্জাতিকভাবে খ্যাত। আমি এই তিনজন কিংবদন্তি আজ আমাদের সামনে তাদের দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা এবং ভবিষ্যতের রূপরেখা তুলে ধরবেন। আমি প্রথমে যাব প্রথম সেশনের জন্য ডক্টর তৌফিক জোয়াদ্দার স্যারের কাছে। স্যার কথা বলবেন বাংলাদেশের স্বাস্থ্যকর্মী সংকট, সক্ষমতা এবং ভবিষ্যৎ নিয়ে, যেখানে তিনি ফোকাস করবেন বাংলাদেশের বর্তমান স্বাস্থ্যকর্মী ঘাটতি ও বৈষম্য, দক্ষতা উন্নয়ন, নীতিগত ঘাটতি, ভবিষ্যতের জন্য টেকসই ওয়ার্কফোর্স প্ল্যানিং এবং আন্তর্জাতিক মানে আমরা কিভাবে রিফর্ম করে বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে সে বিষয়ে স্যারকে বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ। ওভার টু ডক্টর তৌফিক স্যার। অনেক ধন্যবাদ। প্রথমেই বলতে চাই যে আমি কোনো কিংবদন্তি না। এখানে মোজাহির স্যার আছেন এবং জাকির স্যার আছেন, ওনাদের সামনে এভাবে পরিচিত, মানে এরকম একটা পরিচয় পেয়ে আমার রীতিমতো লজ্জাই লাগছে আর কি। আমি সিম্পলি এনথিউজিয়াস্ট ইন হেলথ পলিসি এন্ড হেলথ সিস্টেমস। এই বিষয় নিয়ে আমার আগ্রহ আছে এবং এই আগ্রহটা সৃষ্টি হওয়ার পিছনেও আসলে মোজাহির স্যার ওনার প্রতিষ্ঠিত যে পাবলিক হেলথ ফাউন্ডেশন আছে সেখানে কাজ করতে গিয়েও সেটা আমার আসলে আন্ডারস্ট্যান্ডিং কে, আমার বোঝাপড়াকে অনেক সমৃদ্ধ করেছে। আর জাকির স্যারের সাথেও অনেকদিন ধরে যোগাযোগটা আছে এবং বেসিক্যালি ওনাদের ছাত্র বলতে পারেন আর কি, সেটাই আমার বড় পরিচয়। আহ, এর বেশি আসলে সেরকম কিছু নেই। আর আমি আসলে যেটা ভাবছিলাম যে আজকে হয়তো আলোচনার হবে, আমি ঠিক সেরকম আসলে একটা কি নোট বা এরকম কোনো চিন্তা ভাবনা করে প্রস্তুত হয়ে আসিনি যে বিস্তারিত একটা বিষয়ের উপর ফোকাস করে আলোচনা করব। ইন জেনারেল আমি কিছুটা কথা বলবো এবং সেখানে আমাদের হেলথ ওয়ার্কফোর্স যেটা, সেটা নিয়েও হয়তো কিছু আলোচনা আসবে। তো আমাদের বর্তমানে যে রিফর্মটা হচ্ছে, রিফর্মের বিষয়টা নিয়ে একটু প্রথমে শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে রিফর্মের কথা যখন আমরা চিন্তা করি, রিফর্মের অবজেক্টিভটা আমাদের আগে মাথায় রাখতে হয়। যে কারণে রিফর্ম একটা খুব দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া এবং খুব জটিল একটা প্রক্রিয়া। আম, এটা জটিল হয়ে ওঠে বিশেষ করে একটা কারণে। আমি আসলে একটু স্মৃতি চারণা করতে চাই যে যখন আমাদের 5ই আগস্টের পরে আমাদের যে নতুন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট বা যে সরকারটি ক্ষমতায় এসেছে, তারা যখন আসলেন স্বাভাবিকভাবে আমাদের মাঝে অনেক আম, আগ্রহ, অনেক উৎসাহ সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা সেই সাথে একটা জিনিস দেখলাম যে বাংলাদেশ যেহেতু একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে একটা ক্লিনিক্যাল সেন্ট্রিক একটা মাইন্ডসেট নিয়ে সবসময় কাজ করেছে। ক্লিনিশিয়ানদের এগেনস্টে আমি বলছি না, আমার কথা হচ্ছে যে আমরা যখন স্বাস্থ্য নীতি নিয়ে কাজ করব, আমাকে কিন্তু সেই স্বাস্থ্য নীতি নিয়ে যারা কাজ করেন
তাদেরকেই তাদের চিন্তা ভাবনাগুলোকে আমার মাথায় রাখতে হবে। এবং সেটা মাথায় রাখতে গিয়ে যদি একজন ক্লিনিশিয়ানের সেই স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য নীতি নিয়ে ইনপুট দেওয়ার সক্ষমতা থাকে, আমরা তার কাছে যাব। যদি একজন ইকোনমিস্টের সেই সক্ষমতা থাকে, আমরা তার কাছে যাব। যদি একজন অ্যানথ্রোপোলজিস্টের সেই সক্ষমতা থাকে, আমরা তার কাছে যাব। অর্থাৎ আমার অবজেক্টিভ হবে যেটা আমার সে সরি একটু দেখা লাগবেন না। যারা কথা বলছে না তাদেরকে একটু মাইক্রোফোনটা অফ রাখতে হবে কাইন্ডলি। হ্যাঁ। তো এই জন্য অবজেক্টিভ যেটা হবে স্বাস্থ্য ব্যবস্থার মানে হেলথ পলিসি এবং হেলথ সিস্টেমস রিসার্চের মূল কথা হচ্ছে এটা কোনো ডিসিপ্লিনারি বাইন্ডিংস নেই। আপনি যদি একজন অ্যানথ্রোপোলজিস্ট হন, আপনার একটা অ্যানথ্রোপোলজিক্যাল থিওরি নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি একজন আম, যে কোনো ডিসিপ্লিনের আপনি সদস্য হন, আপনি ফর এক্সাম্পল যদি একজন সাইকোলজিস্ট হন, আপনাকে সাইকোলজিক্যাল থিওরি ভিতরেই কথা বলতে হয়। কিন্তু হেলথ পলিসি এবং হেলথ সিস্টেমস নিয়ে যারা কাজ করে, যে ডিসিপ্লিনটা 1980s 1990s এর দিক থেকে আস্তে আস্তে তৈরি হয়েছে, সেটার ইতিহাসও হয়তো একটু বলবো যদি প্রসঙ্গক্রমে আসে। কিন্তু মূল যে ডিসিপ্লিনটা তৈরি হয়েছে হেলথ পলিসি এবং সিস্টেমস রিসার্চ নামে, HPSR, সেটার কোনো ডিসিপ্লিনারি বাউন্ডারি নেই। ডিসিপ্লিনারি বাউন্ডারি নেই এই অর্থে যে এখানে এই বিষয়ে যারা কথা বলবেন তারা মূলত একটা প্রবলেমকে সলভ করার জন্য কিছু অবজেক্টিভ সেট করবেন, যে আমি এই সমস্যাটাকে আমি আইডেন্টিফাই করেছি, সমস্যাটাকে আমি সমাধান করতে চাই। তো সেই সমস্যার সমাধানের জন্য আমার যদি সার্ভে করা লাগে, অর্থাৎ কোয়ান্টিটেটিভ রিসার্চ করা লাগে, আমি সেটা করব। এবং সেটার জন্য আমি স্ট্যাটিস্টিশিয়ানের শরণাপন্ন হব। সেখানে যদি ইকোনমিস্টের প্রয়োজন থাকে, তারাও কোয়ান্টিটেটিভ রিসার্চ করে, আমরা দরকার হলে তাদের শরণাপন্ন হব। আবার যদি আমার মনে হয় যে না, আমি এমন আমার রিসার্চ কোয়েশ্চেনটা এমন যে যেটার বা আমার প্রবলেমটা এমন যেটার সমাধান করার জন্য আমার একজন অ্যানথ্রোপোলজিস্টের সহায়তা লাগবে, এবং তিনি হয়তো একটা কোয়ালিটেটিভ মেথড অ্যাপ্লাই করে সেটার সমাধান বের করবেন, তাহলে আমরা সেটাই করব। অর্থাৎ এখানে কোনো ডিসিপ্লিনারি বাউন্ডারি নেই, এখানে কোনো এপিস্টেমোলজিক্যাল বাউন্ডারি নেই যে আমি কেবলমাত্র পজিটিভিস্ট বা পোস্ট পজিটিভিস্ট অ্যাপ্রোচেই আমি আগাবো। এখানে আমি বেসিক্যালি এটা একটা প্র্যাগমেটিস্ট অ্যাপ্রোচে আমাদেরকে আগাতে হয়। তো রিফর্মের ক্ষেত্রে যেই সমস্যাটা আসে, যে প্রসঙ্গে আমি কথাগুলো বলছিলাম, সেটা হচ্ছে যে যখন নতুন করে আমাদের সংস্কারের প্রশ্নটা সামনে আসলো, তখন আমরা দেখলাম যে আমাদের একটা পুরনো মাইন্ডসেট আছে যে স্বাস্থ্য মানেই বোধহয় ডাক্তার। তো তখন স্বাভাবিকভাবেই একটা আম, আম, একটা মানে যেভাবে এটা আগানো শুরু হয়েছিল শুরুর দিকে, এটা মনে হচ্ছিল যে একটা মেডিকেল বোর্ড তৈরি হয়ে সেই মেডিকেল বোর্ডের মাধ্যমে বোধহয় বাংলাদেশের স্বাস্থ্য খাতের সমস্যার সমাধান হবে। কিন্তু আমরা যেহেতু সরকারের সেই আম, সংবেদনশীলতাটা ছিল, যে জনগণের কথা শোনার একটা মন মানসিকতা ছিল, সেজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা খুবই লাকি যে এই জিনিসটা আমরা পেয়েছি। তো আমরা তখন যে ইয়েটা তুলে ধরলাম যে এটা আসলে খুব ক্লিনিক্যাল সেন্ট্রিক একটা অ্যাপ্রোচ থেকে এই সমস্যার সমাধান, বাংলাদেশের যে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ব্যবস্থার সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করা যাবে না। এটার জন্য আসলে মাল্টি ডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচে আগাতে হবে, পলিসি অ্যাপ্রোচ নিয়ে আগাতে হবে। এবং সেই জিনিসটা আমরা পরবর্তীকালের লক্ষ্য আমরা কিছুটা আম, অনেকাংশে আমরা দেখতে পেয়েছি, যে আমাদের যেই সংস্কার কমিশন তৈরি হয়েছে, যেখানে আমাদের দুজন কমিশনার শ্রদ্ধেয় আম, মুজাহিরুল হক স্যার এবং আম, আম, জাকির হোসেন স্যার আছেন, তারা হয়তো তাদের কাজের ক্ষেত্রটা আরো ভালো বলতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তাদের অন্তর্ভুক্তি আমাদের একটা নতুন দিগন্তের সূচনা করেছে। আমরা হয়তো এখান থেকে আমরা নতুন করে সব সমস্যার সমাধান করে ফেলতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট এই বিষয়টা এস্টাবলিশড হয়েছে যে আম, যে এটা কেবলমাত্র একজন খুব নামকরা ক্লিনিশিয়ানকে দিয়েই স্বাস্থ্য খাতের সমস্যার সমাধান আসলে করা যাবে না। সেটার জন্য যারা দীর্ঘদিন ধরে হেলথ পলিসি এবং হেলথ সিস্টেমস নিয়ে চিন্তা ভাবনা করছেন, কথাবার্তা বলছেন, জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যারা এই বিষয়ে কাজ করেছেন, তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করার প্রয়োজন আছে। সেই জিনিসটা আমরা কিছুটা আমাদের কালেকটিভ সাইকিতে এই জিনিসটা হয়তো স্থান পেয়েছে, এবং এই জিনিসটা আমি মনে করি যে আমাদের বারবার বলতে হবে, যেন আমরা আবার আমাদের মধ্যে ওই রিগ্রেশনটা না হয়, আমরা আবার যেন স্লাইড ব্যাক করে আগের সেই পরিস্থিতিতে ফেরত না যাই। রিফর্মের ক্ষেত্রে অবজেক্টিভের কথা আমি বলছিলাম, যে সাধারণত চার ধরনের অবজেক্টিভ মাথায় রেখে একটা রিফর্মের চিন্তা করা হয়, যে আমি আসলে কি এখান থেকে অর্জন করতে যাচ্ছি। একটা হতে পারে যে আমার ইকোনমিক অবজেক্টিভ থাকতে পারে, যে আমি কস্টকে কন্ট্রোল করব বা আমার হেলথ এক্সপেন্ডিচারকে আমি কমিয়ে আনবো। অর্থাৎ আমি আমার রিফর্ম হবে এরকম যেন সেটা আমার ইকোনমিক পারপাসকে সার্ভ করে, আমার এফিসিয়েন্সি বাড়ে, আমার স্বাস্থ্য খাতে যে বরাদ্দ সেই বরাদ্দ যেন বাড়ে। স্বাস্থ্য খাতে যদি অতিরিক্ত ব্যয় হয়, আমাদের দেশে হয় না, আমাদের দেশে স্বাস্থ্য খাতে ব্যয় মানে
আউট অফ পকেট এক্সপেন্ডিচার অনেক বেশি, কিন্তু স্বাস্থ্য খাতে যে বরাদ্দ সেটা অনেক কম। তো আমি হয়তো আউট অফ পকেট এক্সপেন্ডিচারকে কমিয়ে আনতে চাই। তো এগুলো হবে আমার ইকোনমিক অবজেক্টিভ। আবার এর সাথে সাথে কিছু আরেকটা অবজেক্টিভ থাকতে পারে, সেটা হচ্ছে যে আমার কিছু সোশ্যাল অবজেক্টিভ থাকতে পারে। সোশ্যাল অবজেক্টিভ কি? যে আমি সামাজিকভাবে যে মানুষগুলো আমাদের সোসাইটিতে বসবাস করে তাদের মাঝে যেই আমি হয়তো এমন স্বাস্থ্য ব্যবস্থা আমি তৈরি করছি যে স্বাস্থ্য ব্যবস্থায় কেবলমাত্র ধনী ব্যক্তিরা এখানে সাহায্য পাচ্ছে, এখান থেকে সুবিধা পাচ্ছে, কিন্তু যারা দারিদ্র্য সীমার নিচে আছে তারা সেই সুবিধাটা পাচ্ছে না। তাহলে কি হচ্ছে যে আমার ইনইকুইটি বা বৈষম্য তৈরি হচ্ছে। সেটাতে কিন্তু একদম সমাজের মাঝে যে একটা ইয়ে থাকে, কোহিশন থাকে, সেই কোহিশনটা নষ্ট হয়। রাষ্ট্রের প্রতি যে বিশ্বাস থাকে, ট্রাস্ট থাকে, আস্থা থাকে, সেই আস্থাগুলো বিনষ্ট হয়। তার মানে দেখা যাচ্ছে যে আমি যখন স্বাস্থ্য ব্যবস্থার একটা সংস্কার করব, আমাকে কিন্তু সংস্কারের এই সামাজিক দিকটা আমাকে মাথায় রেখে আমার অবজেক্টিভ সেট করতে হবে। তাহলে আমি দুটো জিনিস বললাম, একটা হচ্ছে যে আমার অর্থনৈতিক দিক থেকে যেন এটা ভালো হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার সামাজিক দিক থেকে যেন এটার একটা আম, একটা ইতিবাচক প্রভাব থাকে, সেটা আমার মাথায় রাখতে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে মেডিকেল অবজেক্টিভ থাকে, অর্থাৎ আমার যে ট্রিটমেন্ট, কারণ আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা চাই বা না চাই, মেডিকেল ফিল্ডের একটা প্রাধান্য এখানে থাকে। মানুষ চিকিৎসা নিতে যায়, সেই চিকিৎসার কোয়ালিটি অফ কেয়ার সেটা যেন ইমপ্রুভ হয়। আমরা যে ধরনের সেবা দিচ্ছি সেই সেবাগুলো যেন আন্তর্জাতিক মানসম্মত হয়। তা না হলে যেটা হবে যে মানুষ দেশের বাইরে চিকিৎসা নিতে যাবে, অথবা চিকিৎসা নেবেই না, চিকিৎসা না নিয়ে তারা ক্ষতিগ্রস্ত হবে, অথবা যে চিকিৎসাটা পাবে সেই চিকিৎসা যেহেতু কোয়ালিটি বেশি ভালো নয়, সেই জন্য মানুষের আম, ক্ষতিগ্রস্ত হবে। তার যতদিন বেঁচে থাকার কথা ছিল সে বাঁচতে পারবে না, প্রিম্যাচিউর ডেথ হতে পারে। তার আম, তার মানে তার জীবনযাত্রার মান কমে যেতে পারে, অনেক রকমের ক্ষতির সম্মুখীন হতে পারে। এবং এরপরে আরো একটা কিন্তু ডাইমেনশন থেকে যায় অবজেক্টিভ, মানে অর্থাৎ রিফর্ম অবজেক্টিভ, সেটা হচ্ছে যে পলিটিক্যাল ডাইমেনশন। সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে আমি খুব দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করলাম যে আমার স্বাস্থ্য ব্যবস্থা একটা দীর্ঘমেয়াদী উন্নয়ন করা লাগবে, কিন্তু মানুষজন এই মুহূর্তে চাচ্ছে যে আমার একটা ইমিডিয়েটলি সে একটা রেজাল্ট দেখতে চাচ্ছে। আমি জানি যে যেই পদ্ধতিতে আমরা হয়তো আগাচ্ছি সেখানে দীর্ঘদিন পরে আমার সমস্যার সমাধান হবে, কিন্তু মানুষ চাচ্ছে ইমিডিয়েট একটা বেনিফিট। সেটাকে কিন্তু একটা পলিটিক্যাল ডাইমেনশন আছে, সেই পলিটিক্যাল ডাইমেনশনটাকে অনেক সময় আমাদের মাথায় নিতে হয়। পলিটিক্যাল ডাইমেনশন কেবলমাত্র যারা সার্ভিস নিচ্ছে তাদের দিক থেকেই থাকবে এমন নয়, যারা সার্ভিস প্রোভাইডার তাদের দিকেরও কিন্তু একটা পলিটিক্যাল ডাইমেনশন আছে। যেমন আমরা দেখছি কিছুদিন পরপরই নতুন সরকার ক্ষমতায় আসার সপ্তাহখানেকের পর থেকে আমরা দেখেছি যে চিকিৎসকরা রাস্তায় নেমে গিয়েছেন। কেন? তাদের উপর মারধর করা হয়েছে, তাদের উপর তাদের হাসপাতাল ভাঙচুর করা হয়েছে, এরকম নানা রকম তাদেরকে সিকিউরিটি দেওয়ার কথা। এইগুলো সব ন্যায্য দাবি। এই ন্যায্য দাবির জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন, কিন্তু এখন সব রাস্তায় নেমে যাচ্ছেন। বা এখন আপনি একটা রিফর্ম করতে চান, যে রিফর্মের কথাটা প্রচুর আলোচনায় আসছে, সেটা হচ্ছে, এবং আমার কাছে মনে হয় যেটা খুবই ভালো একটা রিফর্ম, সেটা হচ্ছে আমাদের লাইসেন্সিং পদ্ধতি যেটা রিনিউ করতে হবে। হ্যাঁ, এই কথাটা বলা হচ্ছে, পৃথিবীর বেশিরভাগ দেশে সেরকম আছে। আমি সিঙ্গাপুরে এখন আছি, সেখানেও সেরকম সিস্টেম, পৃথিবীর বেশিরভাগ দেশে সেটা আছে। কিন্তু অনেকে কিন্তু সেটা মানতে চাচ্ছেন না, ডাক্তাররা এটা নিয়ে প্রতিবাদ করছেন। তার মানে দেখা যাচ্ছে যে আপনার এখানে কিন্তু একটা মানে কোন জিনিসটা দেশের জন্য ভালো কেবলমাত্র সেটা বুঝলেই হচ্ছে না, এটা যে একটা পলিটিক্যাল ডাইমেনশন আছে, সেই ডাইমেনশনটা আমাকে মাথায় রাখতে হচ্ছে। তো এই পর্যন্ত মানে সবাই আমরা বুঝি যে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, কিন্তু সমস্যাটা হয় তখনই যখন দেখা যায় আপনি ইকোনমিক বেনিফিটটা এনশিওর করতে গেলে, অর্থাৎ আপনি হয়তো একটা কস্ট ইফেক্টিভনেস আপনি বাড়াতে যাচ্ছেন, তাহলে আপনার কোয়ালিটি অফ কেয়ার ফল করছে, কারণ আপনাকে হয়তো এমন একটা ট্রিটমেন্ট মোডালিটিতে যেতে হবে যেটা হয়তো কোয়ালিটি কোয়েশ্চেনেবল। আপনি কোয়ালিটি অফ কেয়ার যদি বাড়াতে যান, তাহলে দেখা যাচ্ছে আপনার ইকোনমিক ডাইমেনশন সেটা ফল করছে। বা আপনি হয়তো সোশ্যাল অবজেক্টিভটা মিট করতে যাচ্ছেন, তাহলে আপনার পলিটিক্যাল অবজেক্টিভটা এখানে মার খেয়ে যাচ্ছে। এই যে চারটা ডাইমেনশনের মাঝে পারস্পরিক একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়, একটা মিথস্ক্রিয়া তৈরি হয়, এবং এটা অনেক সময় কিন্তু মানে ইউনি ডাইমেনশনাল বা ইউনি ডিরেকশনাল হয় না। আপনি একটা রিফর্ম করতে যাবেন, আরেকটা ক্ষেত্রে সেটা কিন্তু ব্যাকস্লাইড করে যাওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করার জন্য যেই ধরনের বুদ্ধিবৃত্তি, যে ধরনের ট্রেনিং, যে ধরনের ট্রেনিং বা যে ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার সমাজ সম্পর্কে, সেটা আম, আমি বিশ্বাস করি যে আমাদের এখানে যারা আছেন তাদের আছে। কিন্তু যেভাবে যদি আমরা এই মানে এই বিষয়ে ট্রেন যে পার্সন যারা আছেন, হ্যাঁ, তাদেরকে আমরা ইনভলভ না করি, তাহলে এই জিনিসটা হয় কেবলমাত্র খুব টেকনোসেন্ট্রিক হয়ে যাবে, খুব মেডিকেল সেন্ট্রিক হয়ে যাবে, বা যে কোনো একটা দিকে সেটা যাবে, কিন্তু আরেকটা দিক মার খেয়ে যাবে। এই চারটা দিককে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়ার মতো যাদের পারদর্শিতা আছে, অভিজ্ঞতা আছে,
তাদেরকে এক্ষেত্রে সংশ্লিষ্ট করাটা জরুরি, এবং তার অনেকখানি হয়েছে, কিন্তু সেটা যেন ভবিষ্যতেও বজায় থাকে এই বিষয়টা, সেরকম একটা প্রত্যাশা আমি এখানে রাখছি। আমি হয়তো আরো কিছু আলোচনার প্রেক্ষাপটে আসবে, আমি শুধু এই বিষয়টা আমি অনেকদিন ধরে আলোচনা করতে যাচ্ছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল এটা, এই বিষয়টা আমরা অনেক সময় মিস করে যাই, যে এটা রিফর্ম ইজ নট আ ইউনিডিরেকশনাল অ্যাপ্রোচ। রিফর্মের এতগুলো ডাইমেনশন থাকে যে আপনি একটা অ্যাপ্রোচ করতে গেলে, একটা অবজেক্টিভ সেট করতে গেলে আরেকটা অবজেক্টিভ সেক্ষেত্রে মানে ব্যাকস্লাইড করার সম্ভাবনা থাকে। তো এগুলো নিয়ে একটা কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমাদের দেশের রিফর্মটা হোক, এরকম প্রত্যাশা। আশা করি অনেক দূর এগিয়ে গিয়েছে, আমরা খুব অচিরেই হয়তো রিফর্ম কমিশনের রিপোর্ট দেখতে পারবো, এবং সেখানে এই বিষয়গুলোর একটা প্রতিফলন আমরা দেখতে পারবো। আমি এখানেই থামছি, আরো কথা হবে আচ্ছা, ইনশাআল্lah। অসংখ্য ধন্যবাদ ডক্টর তৌফিক স্যার আপনাকে। স্যার, কিছু প্রশ্ন আছে, আমরা আমাদের অনুষ্ঠানের শেষে সেই প্রশ্নগুলো ডিসকাশন করব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার অসাধারণ বক্তব্য আমাদের মাঝে তুলে ধরার জন্য। আমি এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রফেসর আবু মোহাম্মদ জাহির হোসেন স্যারকে। স্যার কথা বলবেন প্রাথমিক স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি, কিভাবে কমিউনিটি ক্লিনিক মডেল এবং এর প্রভাব প্রাথমিক স্তরে বাড়ানো যায়, এবং রোগ প্রতিরোধ প্রাথমিক চিকিৎসার জনগণের সক্ষমতা কিভাবে বাড়ানো যায়, ইনফরমেশন এবং রেফারেল সিস্টেমটাকে শক্তিশালীকরণ করা, এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের সুযোগটাকে নিশ্চিত করে কিভাবে একটি কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচের মাধ্যমে প্রাইমারি হেলথ কেয়ার অ্যাপ্রোচে বাংলাদেশকে আরো শীর্ষে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই সম্পর্কে স্যারের কাছে আমরা বিশদভাবে একটু জানতে চাই। আমি এখন সরাসরি চলে যাবো প্রফেসর আবু মোহাম্মদ স্যারের কাছে। প্রফেসর আবু মোহাম্মদ জাকির হোসেন স্যার। স্যার, আপনাকে শোনা যাচ্ছে না? আমি ভাবছিলাম মুজাহির সাহেব যদি আগে বলতেন তাহলে আমার কথা অনেক কম বললেও চলতো। কি বলবেন মুজাহির সাহেব? না না, আপনি বলেন। না, আমার তো এজেন্ট অনেক বড় করে দিয়েছে, আর আমি তৌফিকের মধ্যে একটা ফিলোসফিক্যাল লেভেলে কথা ইনফ্যাক্ট বলা আমি পারঙ্গম না ওর মতো। তো আমি খুব মান্ডেন ভাবে কিছু কথা বলবো। আহ, আসলে আমাদের স্বাস্থ্য সেবার যে মূল সমস্যা আমরা সবাই জানি। একটা হলো মান, একটা হলো পরিমাণ, মানে ইউনিভার্সাল কাভারেজ, যেটা সবার কাছে সেবা পৌঁছে দেওয়া এবং মানসম্পন্ন পৌঁছে দেওয়া। অর্থাৎ আমাদের এই কমিশন যখন তৈরি করা হয় তখন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছিল সর্বজনীন, সহজলভ্য এবং জনমুখী সেবা কার্যক্রম প্রতিষ্ঠা করার জন্য আমরা আহ, পরামর্শ দেব। তো আমি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও রোগ নিয়ন্ত্রণের পরিচালক ছিলাম 5 বছর। তো আমি তো সবাইকে বলি যে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা তো ইউনিভার্সাল। ইউনিভার্সাল ইন দ্য সেন্স যে কেউ যদি সরকারি হাসপাতালে আসে তাহলে তো সরকারি হাসপাতালে কখন তাকে বলা হয় না যে তোমাকে সেবা দেওয়া যাবে না। তো সরকারি হাসপাতালের সেবার দরজা সবার জন্য খোলা। সমস্যা কিন্তু ওইটা না। সমস্যা আমরা জানি, সমস্যা কি? মানের মানে বা পরিমাণের বলতে পারেন, যে যার যতটুকু সেবা প্রয়োজন ছিল সে অতটুকু পায় না, এবং ঠিক যে মানের সেবা পাওয়ার দরকার ছিল সেটা পায় না। এবং হাসপাতালে আসলো, ডাক্তার সাহেব দেখলেন 2 মিনিট, 1 মিনিট, কিন্তু আমরা জানি অত 10, যে আমরা একটা জরিপ করিয়েছিলাম বিবিএস কে দিয়ে। সেখানে জনগণ বলছে অ্যাভারেজ 15 মিনিটের মতো হয়, এবং 28%ই বলেছে 20 মিনিট দেখতে হবে, এবং এবং মিনিমাম ছিল 10 মিনিট। তো আমরা যদি 10 মিনিটও যদি দেই, একজন ডাক্তার যদি 10 মিনিট দেখে তাহলে কতগুলো রোগীকে সে দেখতে পারে? এত ডাক্তার তো নাই। তা আমাদের সমস্যা কিন্তু মানের বা পরিমাণের সমস্যা কিন্তু ওই যে যারা পরিমাণ অনুযায়ী সেবা দেবে সেটা, আর মান অনেক সময় পরিমাণের সাথে সম্পর্কিত। যেমন চিকিৎসক যদি যখন রোগীকে দেখেন 1-2 মিনিট দেখলেন, এটা একটা মানের সমস্যা। আবার যদি বেশি সময় দেন তাহলে আবার পরিমাণের সমস্যা হবে, দেখা যাবে না যতটুকু দেখার দরকার। এটা আবার প্রেসক্রিপশন লিখলেন, প্রেসক্রিপশনে যে ওষুধ লিখলেন সে ওষুধ নাই, তাহলে তাকে বাইরে থেকে ওষুধ বেশি দামে কিনতে হচ্ছে। আবার তাকে রোগ নির্ণয়ের জন্য যে পরীক্ষার যে পরামর্শ, সেটা তাকে বাইরে থেকে করতে হয়। তো দরজা খোলা আছে, মানে ইট ইজ ওপেন বাট ইট ইজ নট ওপেন, এরকম অবস্থা। তাহলে আমাদেরকে এই এই সত্য যেটা সেটা বুঝতে হবে। আবার
আমরা বলি যে জনগণের স্বাস্থ্য জনগণের হাতে, তাই না? প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার বড় একটা ওই যে 1974-এ যে, সরি 78-এ যে ইয়ে হলো আলমাতিতে, তখন বলা হয়েছিল যে সবার জন্য স্বাস্থ্য এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা হবে সবার জন্য স্বাস্থ্যকে নিশ্চিত করার সোপান, এবং জনগণের স্বাস্থ্য জনগণের হাতে দিতে হবে। তো জনগণের স্বাস্থ্য জনগণের হাতে যে দেবো আমরা, জনগণের যারা প্রতিনিধি তারা কিন্তু কি চিন্তাধারা মানুষ সেটা যদি আমাকে বুঝতে হয়, তাহলে আমি প্রায় অনেক সময় বলি যে আমরা কোন নৃতাত্ত্বিক ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এসছি, আমাদের জাতি, সেটা সেটা চিন্তা করতে হবে। এবং আমি কয়েকদিন আগে বলেছি বোধহয় আমাদের কমিশন মিটিং এ, যে বাংলাদেশ স্বাধীনতার আগে এই কখনো আমরা বাঙালিরা বাঙালিদের শাসন করি নাই। সিরাজউদ্দৌলা বাঙালি ছিল না, লক্ষণ সেন তো চোলা দাক্ষিণাত্যের, সেও বাঙালি না। তো এই যে এবং আমরা তাহলে আমরা কি করেছি? তাহলে আমাদের যে চিন্তাধারা, আমাদের চরিত্র, আমাদের দৃষ্টিভঙ্গি, এটা কিভাবে তৈরি হয়েছে? আমি এটা নিয়ে কোনো ক্রিটিসিজম করবো না, আমরা সবাই জানি। আমার টিএফএবিবি একটা প্রকল্প ছিল, থানা ফাংশনাল ইমপ্লিমেন্ট পাইলট প্রজেক্ট, 55টা উপজেলায়, 6টা জেলায়। ওইখানে প্রত্যেকটা উপজেলাতে এবং জেলাতে যারা পার্লামেন্ট মেম্বার তাদেরকে হেড করে কমিটি করা হয়েছিল। তারা যখন একটা প্রজেক্ট অ্যাপ্রুভাল, মানে বাজেট অ্যাপ্রুভাল করতো, আমার কাছে আসতো, আমি সরাসরি টাকা পাঠিয়ে দিতাম লোকাল লেভেলে। সেই এত ক্ষমতাধর যে বডি, সেখানে পর্যন্ত এমপিরা সময় মতো আসতেন না, বা তিনি না আসলে আমরা বলতাম তাহলে আপনি প্রতিনিধি দেন, উনি প্রতিনিধিও দেবেন না। তো এই হলো মানে আমাদের আমাদের অবস্থা এখন। আমরা যদি জনগণকে সম্পৃক্ত করবো, তাহলে জনগণের মানে মানসিকতা আমাদের বুঝতে হবে এক। আর আরেকটা হলো আমাদের মানের আরেকটা সমস্যা কি, যে আমাদের এখানে তত্ত্বাবধান, পর্যানুসরণ, মূল্যায়ন, এগুলো আমাদের সমস্যা। এগুলো ঠিক মতো হয় না, সময় মতো হয় না, ঠিক মতো হয় না। আমরা ইনফ্যাক্ট তত্ত্বাবধান করা হয় মানের জন্য, আর পর্যানুসরণ করা হয়, মনিটরিং করা হয় পরিমাণের জন্য। এইটাই তো আমরা জানি না। আমাদের আপনার কি বলে তত্ত্বাবধায়ন, সুপারভিশন যেটা করতে হয়, এটা একটা প্রোটোকল। এটা আমি যখন খুশি চলে গেলাম, দ্যাট ইজ নট দ্যাট ইজ ইন্সপেকশন। তো এই পরিদর্শন, তত্ত্বাবধান, পর্যালোচনা, এই পার্থক্যগুলো আমরা বুঝি না। আমাদের যারা এগুলা লিডারশিপ পজিশন আছেন তারাও কিন্তু এগুলো জানে, ওদের এগুলো প্রশিক্ষণ দেওয়া হয় নাই। তাহলে এই যে কোয়ালিটি, শুধু যে সার্ভিসের কোয়ালিটি তা না, সার্ভিস যিনি অর্গানাইজ করবেন, যিনি প্ল্যান করবেন, যিনি এক্সিকিউট করবেন, তারও তো সেই দৃষ্টিভঙ্গি থাকতে হবে, সেই জ্ঞান থাকতে হবে, সেই পারদর্শিতা থাকতে হবে। তো বিভিন্ন লেভেলে। এবং আমার যে জনবলের কথা আমি বলেছি, তাদের স্কিলের কথাটা এখনটা বললাম, কিন্তু আরো তো আছে। আপনার অপারেশন আবার তত্ত্বাবধানের জন্য, তত্ত্বাবধান বা পর্যালোচনার জন্য কাউকে যদি ফিল্ডে যেতে হয়, ফিল্ডে যাওয়ার জন্য পয়সা নাই, গাড়ি নাই, গাড়ি তেল নাই, বা আছে সারাদিন উনি ওখানে যাবেন দুর্গম এলাকায়, বিশেষ করে আস্তে আস্তে রাত হয়ে যাবে, তার জন্য কোনো সাপোর্টিভ কিছু নাই। এবং ভালো কাজের কোনো সুনাম নাই, প্রশংসা নাই, খারাপ কাজের কোনো তিরস্কার নাই। তাহলে ভালো কাজ কেন করবে? আমি 10 জন দেখলে যে বেতন পাবো, 50 জন দেখলে সে বেতন পাবো, তাই 50 জন দেখবো কেন? এই যে পারফরমেন্স রিলেটেড যে কন্ট্রাকচুয়াল অ্যারেঞ্জমেন্ট, এটা আমাদের মধ্যে নাই পারফরমেন্সের। তাহলে এইগুলো একটা সমস্যা আছে। তাহলে বিভিন্ন আপনার যে, আর আমরা যে পরিকল্পনাগুলো গ্রহণ করি, এটা কিন্তু তথ্যভিত্তিক না। যেমন এই কয়েকদিন আগে আমি গতকালকে একটা দেখলাম যে আপনার নবজাত শিশুদের যদি গোড়ালি থেকে রক্ত নিয়ে পরীক্ষা করে 29টা ডিজিজ ডায়াগনোস করা যায়, তার মধ্যে অনেকগুলো হলো আপনার অসংক্রামক রোগ। এই তথ্য তো আমাদের জানা নাই, এবং কিন্তু আমরা জানলেও এটা কখনো উই ডোন্ট প্লাউ ইট ইনটু দ্য সিস্টেম। এই যে এই কালচারটা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার যে কালচারটা, এটা আমাদের মধ্যে ডেভেলপ করে নাই। আমাদের মধ্যে লিডারশিপ, যেটা দল নিয়ে সবাইকে একটা ভিশনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা আমাদের মধ্যে নাই। আমরা এমন রেস্ট্রিকটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করে রেখেছি আমাদের সিস্টেমের মধ্যে। ওখানে যদি কেউ একটা সাধারণ লেভেলের কর্মী যদি আমাকে কোনো একটা পরামর্শ দিতে চায়, একটা তথ্য দিতে চাই, আমি কি বলি? তোমারে কি বলছে এগুলো বল, তুমি মস্ত বড় কাবিল হইছো, তুমি তোমার জায়গায় থাকো। দিস ইজ হোয়াট আওয়ার অ্যাটিটিউড ইজ। তো এই যে আপনার এই অনেক ধরনের সমস্যাগুলো আছে।
আমরা সংস্থার কমিশনে বসে চেষ্টা করছি এই যে সমস্যাগুলো হচ্ছে এগুলোকে কি করে দূর করে উই ক্যান ক্রিয়েট আ পজিটিভ এনভায়রনমেন্ট ইন ম্যানেজমেন্ট সিস্টেম, যাতে করে all our service providers can treat their clients as emperors and empresses. কিন্তু এটা করতে গেলে আমার কর্মচারীদেরকে কিন্তু আমাকে ট্রিট করতে হবে as kings and queens. ওই ওই জিনিসটা আমরা চেষ্টা করছি কুইন্স এন্ড কুইন্স। আমরা এখন যেমন বলছি প্রাইমারি হেলথ কেয়ারের মূল কেন্দ্র হবে ইউনিয়ন লেভেল কিছুই নাই, তার মানে ওখানে আমাদেরকে তৈরি করতে হবে। এবং সেটা করতে গেলে যে যে ইনফ্রাস্ট্রাকচার কথা বলছি, এর জন্য টাকা পয়সা আল্লাহ জানে টাকা পয়সা আমরা পাবো কিনা, আমাদের স্বপ্ন হিসেবে থেকে যাবে কিনা। তারপরে এই যে আমাদের সেবাগুলো কোঅর্ডিনেটেড না, মানে আপনার টপ টু বটম যে কমিউনিকেশনের যে লাইনটা, এটা কিন্তু কন্টিনিউয়াস না, এবং এটা ক্লিয়ার না এবং ক্লিন না। এই এই কতগুলো সমস্যা আমার মনে হয় আমরা যদি এগুলো যদি অ্যাড্রেস করতে পারি, তাহলে হয়তো আশা করি ইনশাআল্লাহ আমরা যেটা স্বপ্ন দেখছি এটা হয়তো কিছুটা বাস্তবায়ন হবে at primary health care level. ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রফেসর আবু মোহাম্মদ জাকির হোসেন স্যারকে আপনার অসাধারণ বক্তব্য আমাদের মাঝে তুলে ধরার জন্য। আমরা আমাদের প্রশ্নোত্তর সেশনে আমরা হয়তো আরো বেশি ডিসকাশন করব যখন আমরা ওভারঅল ডিসকাশনে যাব। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই প্রফেসর মোজাহিরুল হক স্যারের কাছে। স্যারকে কথা বলতে অনুরোধ করবো স্পেশালি মেডিকেল শিক্ষা সংস্কার এবং দক্ষ জনবল তৈরির যে চাবিকাঠি সে বিষয়ে, স্পেশালি চিকিৎসা শিক্ষায় কিভাবে কারিকুলাম হালনাগাদ করানো যায়, প্রতিবেশীর সাথে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার স্পেশালি চিকিৎসা শিক্ষার কারিকুলামের কোন কোন জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, বাস্তব ভিত্তিক এবং কমিউনিটি কেন্দ্রিক প্রশিক্ষণ এবং প্রিভেন্টিভ অ্যাপ্রোচ কিভাবে তৈরি করা যায়, এবং প্রশিক্ষক এবং প্রতিষ্ঠান ভিত্তিক কিভাবে উন্নয়ন করা যায় স্বাস্থ্য ব্যবস্থার চাহিদা অনুযায়ী। এই অনুযায়ী যদি আপনি একটু আপনার বক্তব্যটা আমাদের মাঝে তুলে ধরতেন, তাহলে আমরা মেডিকেল শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই ব্যাপারে আমাদের অনেক বেশি পরিমাণে একটি জায়গা পেতে পারি। ওভার টু প্রফেসর মোজাহির স্যার। ডক্টর হোসেন, আপনাকে ধন্যবাদ। আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমার আগে যে দুজন অতিথি বললেন, এক্সেলেন্ট, এবং ওনারা দুইজন অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিত্ব আমাদের হেলথ সেক্টরে, প্রফেসর জাকির সাহেব এবং আমাদের ডক্টর তৌফিক জোহরা। আমি বলবো যে অত্যন্ত নলেজেবল ব্যক্তিত্ব দুজনই, আর একজন তো আমি বলবো যে অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিত্ব বাংলাদেশের হেলথ সেক্টর। তো আমি ধন্যবাদ জানাই তাদেরকে, এবং আমি মনে হয় তাদের সাথে অনেক কিছুতেই একমত। তো যেহেতু আমার এরিয়াটা মোটামুটি জনবলের উপরেই আমি কথা বলবো, দক্ষ জনবল। আমি প্রথমেই যদি জিজ্ঞেস করি, আজকে যারা এখানে আমরা যোগ দিয়েছি বা যারা শ্রোতা শুনছেন আমাদেরকে, অবশ্য দেখছেন অনেকে, তো তাদেরকে কাউকে যদি জিজ্ঞাসা করি যে আপনি অসুস্থ হতে চান কিনা, আমার মনে হয় আমাদের কেউ বলবো না যে আমরা অসুস্থ হতে চাই। সুতরাং অসুস্থ হতে যদি না চাই আমরা, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের যে রোগ সমূহ আর রোগ বালাই সমূহ আমরা যেটা সাধারণ কথায় বলি, এর থেকে বেঁচে থাকতে হবে। তো এর থেকে বেঁচে থাকতে হলে আমাদের যেটা দরকার সেটা হলো একটা প্রিভেন্টিভ হেলথ কেয়ার, যেটার উপরে আমাদেরকে গুরুত্ব দিতে হবে বলে আমি বিশ্বাস করি। এবং আমার মনে হয় যে আমার সাথে যে দুজন ব্যক্তিত্ব আছেন তারা আমার সাথে একমত হবেন। এবং এখানে উঠে এসছে আমার পরিচয় হিসেবে পাবলিক হেলথ ফাউন্ডেশনের। তো আমি বিশ্বাস করি যে রোগ থেকে বেঁচে থাকাই আমাদের সবার জন্যই উত্তম। কারণ একটা কথা উঠে এসছে এখানে, আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচারের কথা, স্বাস্থ্য ব্যয়। এই স্বাস্থ্য ব্যয় মেটানোর সামর্থ্য বাংলাদেশের দুটো গ্রুপ, বিশেষ করে দরিদ্র এবং হতদরিদ্র এবং মধ্যম শ্রেণী যারা, তারা মিডল ক্লাস ফ্যামিলিগুলি কোনোদিন বাংলাদেশের স্বাস্থ্য ব্যয় যেটা, সেটা কিন্তু বহন করতে আমি বলবো যে সবসময় সক্ষম হবেন না। তো এই জায়গায় আমাদেরকে এই প্রিভেনশনটার উপরে গুরুত্ব দিতে হবে। দ্যাট ইজ, উই মাস্ট হ্যাভ এ পাবলিক হেলথ অ্যাপ্রোচ। তো পাবলিক হেলথ অ্যাপ্রোচের সুবিধাটাই ওটা যে আমরা স্বাস্থ্য সচেতন হব এবং রোগ প্রতিরোধের দিকে আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক দিক থেকে চেষ্টা করতে হবে যাতে আমরা সুস্থ থাকতে পারি। এখন আসি আমি
আমাদের তাহলে কি অসুস্থতা হবে না, বা আমরা কি সবসময় সুস্থ থাকতে পারবো? তা না কি। কিন্তু কথা হলো, একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থায় আসলে গুরুত্বটা দেওয়া হয় বেশিরভাগ দেশে, যাতে একটা অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার জন্য যে যা যা দরকার সেগুলির উপরে বেশি গুরুত্ব দেওয়া হয় প্রতিটি দেশেই। কিন্তু ব্যক্তিগত উদ্যোগে বা সমষ্টিগত উদ্যোগে, পারিবারিক উদ্যোগে আমরা যেটা করতে পারি সেটা হলো স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থার উপরে গুরুত্ব দিয়ে আমরা নিজেদেরকে এবং আমাদের পরিবারকে অনেকখানি সুস্থ রাখতে পারি এই জীবন, মানে সারা জীবন। তো এইখানে এখন কথা হলো যে তাহলে কি এই স্বাস্থ্য ব্যবস্থার একটা উদ্দেশ্য থাকবে না, যে রোগ নিরাময়ের জন্য কি আমরা করতে পারি? এবং সেটাই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা প্রতিটি রাষ্ট্রের থাকে, এবং প্রতিটি রাষ্ট্রেরই কিন্তু একই লক্ষ্য বা তাদের চালিকা শক্তি, যারা তাদেরকে কিন্তু দক্ষ স্বাস্থ্য জনশক্তি বলি আমরা, বা আমাদের ম্যান পাওয়ার যেটা স্বাস্থ্য। এবং এই দক্ষ ম্যান পাওয়ার তৈরিতে যে কাজটা আমাদের করতে হয় সেটা হলো যে এই জনশক্তির ভিতরে যে অ্যাপ্রোচটা আমরা নেই সেটা কিন্তু মাল্টি প্রফেশনাল অ্যাপ্রোচ। মানে সবাই সংশ্লিষ্ট হই এবং একটা এমন এমন একটা সেবা দেওয়ার চেষ্টা করি যাতে আমরা ব্যক্তি হোক বা গোষ্ঠী হোক তাদের সুস্থতা নিশ্চিত করতে পারি। এখন যদি সুস্থতা নিশ্চিত করতে হয় তাহলে আমাদের একটা দক্ষ জনশক্তির প্রয়োজন আছে, দ্যাট ইজ হেলথ ম্যান পাওয়ার আমরা যেটাকে বলি। এখন আমাদের কি সমস্যা? আমি যদি আজকে আমাদের শ্রোতা যারা আমরা যারা আছি এখানে, আমি যদি জিজ্ঞেস করি যে আমাদের একটা দক্ষ জনবলের কোনো শক্তি তৈরি করার জন্য আমাদের আগাম কোনো প্ল্যান থাকে কিনা, তার মানে ডিড উই এভার গো ফর এ স্ট্র্যাটেজিক প্ল্যানিং ফর হেলথ হিউম্যান রিসোর্সেস, মানে দক্ষ জনশক্তি এখন কি রকম হওয়া উচিত ছিল, এটা কি কোনো সময় আমরা সেইভাবে প্ল্যান করেছি? এক। দ্বিতীয় কথা হলো, আমরা এখন যে সংস্কার কার্যক্রম শুরু করেছি, আমরা কি এই ধরনের একটা অ্যাপ্রোচের কথা চিন্তা করছি যে একটা দক্ষ জনশক্তি আমাদের দরকার এবং সেটার জন্য আমাদের কি কি করা দরকার? প্রথমেই আসি, আমরা আমাদের যে ইনস্টিটিউশন গুলি আছে দক্ষ জনশক্তি তৈরি, তার মধ্যে আমরা মেজর জনশক্তি বলতে আমরা কাদেরকে বুঝাই? ডাক্তার, নার্স এবং প্যারামেডিক্স মেইনলি। তো এখন আমরা এই যে আমি বললাম ডাক্তার, নার্স এবং প্যারামেডিক্স, এদের আমরা সংখ্যায় তৈরি করছি ঠিকই, কিন্তু কতখানি কোয়ালিটি প্রোডাক্টস হিসাবে তারা বাইরে এসে আমাদের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করছে? একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আসবে এখানে, যে আমাদের জনশক্তি যাদেরকে আমরা তৈরি করছি তারা কোয়ালিটি প্রোডাক্ট কিনা। এবং এইখানে প্রায় আমরা যে জিনিসটা শুনতে পাই যে আসলে যে চিকিৎসা শিক্ষার মান সেটা আমরা ধরে রাখতে পারিনি, এবং এটা নিয়ে অনেকে প্রশ্নও করছেন যে চিকিৎসা শিক্ষার মান কিন্তু নিম্নমুখী। তাহলে নিম্নমুখী যেটা এবং এখন যা আছে সেটা যদি দক্ষ জনশক্তি তৈরির জন্য উপযুক্ত না হন, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের যে স্কুলগুলি আছে, স্কুল অফ মেডিসিন বলি বা স্কুল অফ নার্সেস বলি, স্কুল অফ প্যারামেডিক্স বলি, আমি স্কুল মিন করতে আমি বলতেছি প্রতিষ্ঠানগুলি, শিক্ষা প্রতিষ্ঠানগুলি, এইগুলির মান কিন্তু বৃদ্ধি করতে হবে। এইটাকে একটা প্রায়োরিটি দিতে হবে যে আমরা প্রশিক্ষণের মান এবং শিক্ষার মান এই জায়গায় একটা কোয়ালিটেটিভ আউটপুট চাই। মানে যারা প্রশিক্ষিত জনগোষ্ঠী হবেন তারা কোয়ালিটি প্রোডাক্ট হবেন। ডাক্তার তার মান ভালো হবে, নার্সের মান ভালো হবে, প্যারামেডিক্সের মান ভালো হবে, বা অন্যান্য যারা অ্যালাইড হেলথ সায়েন্সের লোক আছে যারা এই রোগীর সেবায় থাকেন, তাদের কিন্তু অত্যন্ত দক্ষ হতে হবে। পাশাপাশি অন্যান্য জিনিস তো অবশ্যই আছে, কিন্তু দক্ষতার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তাহলে আমাদের শিক্ষাটা কেমন উচিত? তাহলে আমাদের শিক্ষাটা মোটামুটি আমরা যদি এইভাবে বলি যে আমাদের শিক্ষাটা স্কিল বেসড হওয়া উচিত, বলতে পারি যে কি কি দক্ষতা তাদের লাগবে একজন চিকিৎসক হওয়ার জন্য। এই দক্ষতাগুলি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং তারপরে যদি আমরা তাদেরকে প্রশিক্ষিত করতে থাকি, তাহলে কিন্তু আমার মনে হয় যে দক্ষ জনশক্তি, সরি, তো আমাদের, আমি যেটা বললাম যে দক্ষ জনশক্তি তৈরির জন্য যেটা দরকার সেই জিনিসগুলি আমাদের অ্যাভেলেবল করতে হবে টু সাম অ্যাডাল্ট লার্নার্স। আমি বারবার বলি এই কথাটা, যে কারা আজকাল ডাক্তারি পড়তে যারা আসছেন দে আর অ্যাডাল্টস,
সুতরাং তাদের জন্য এমন একটা সুযোগ সৃষ্টি করতে হবে তাতে যারা নিজেরাই দক্ষতাগুলি অর্জন করতে পারে। এবং এইটার জন্য যেটা দরকার সেটা হলো যে আমাদের একটা কারিকুলাম দরকার, যেটা নাকি ওই কারিকুলামটা হবে স্কিল বেসড কারিকুলাম। এবং এই স্কিলগুলি কোনগুলি আমি যদি বলি, তাহলে আমাদের দেখতে হবে এই ডাক্তাররা কোথায় সার্ভ করবে। তারা যদি আমাদের কমিউনিটিতে সার্ভ করেন, তাহলে আমাদেরকে কমিউনিটি ওরিয়েন্টেড যে স্কিলগুলি দরকার সেই স্কিলগুলির উপরে প্রশিক্ষণ দিতে হবে। তাহলে দুটো জিনিস এখানে পরীক্ষা আমি বললাম, একটা হলো কমিউনিটি ওরিয়েন্টেড একটা কারিকুলাম হবে, যেটা হবে স্কিল বেসড। এটা যদি আমরা করতে পারি এবং এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য আমাদের শিক্ষকদের যদি তৈরি করতে পারি, তাহলে আমরা আগামী দিনে যে দক্ষ জনবল তৈরি করব তারা একটা কমিউনিটি ওরিয়েন্টেড জনশক্তি হবে, আবার তারা স্কিলফুল হবে। আমার মনে হয় যে এটা একটা প্রায়োরিটি দেওয়া উচিত। এবং এইটা যখন দেব আমরা, যেই স্কুলগুলি দিবে, যেই প্রশিক্ষকরা বা ফ্যাসিলিটেটররা দিবেন, তাদের কিন্তু কোয়ালিটি ভালো হতে হবে। তার মানে শিক্ষকের কোয়ালিটি বা ফ্যাসিলিটেটরের কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে কিন্তু এই যে সেলফ লার্নিং এর মাধ্যমে যে আমাদের ছাত্ররা শিখবে, সেইটা কিন্তু প্রপারলি ফ্যাসিলিটেট হবে না। তো এই জন্য যেটা দরকার সেটা হলো একটা, এটা হলো যেটা স্কুলে বা কলেজে হবে। এরপরে যেটা দরকার সেটা হলো আমি বলবো কন্টিনিউ এডুকেশন। একজন ডাক্তার, আমি যখন ডাক্তার হয়েছি, আজকে থেকে আমরা যদি স্বাধীনতা থেকে শুরু করি, আজকের যে কত বছর হয়ে গেছে, আমি কিন্তু আমার যে নলেজটা ছিল, যে স্কিলটা ছিল, সেই নলেজের স্কিল কিন্তু অনেকগুলি আউটডেটেড হয়ে গেছে। এবং মডার্ন স্কিলস এবং আমি যদি অ্যাকোয়ার করতে চাই, প্লাস যদি আমি নলেজ অ্যাকোয়ার করতে চাই, তাহলে কারিকুলামটা আমরা যে যে ধরনের কারিকুলামই তৈরি করি না কেন, সেটা রেগুলার আপডেট করতে হবে। এবং এই রেগুলার আপডেট করার সাথে সাথে আমাদের যারা ফ্যাসিলিটেটর থাকবেন তাদেরকে প্রশিক্ষিত হতে হবে ওই স্কিলগুলিতে। তাহলেই আমরা ফ্যাসিলিটেট করতে পারবো আমাদের যারা স্টুডেন্ট আছেন তাদেরকে, যে তারা যে তাদের যে সেলফ লার্নিং অ্যাটিটিউডটা, সেইটার অ্যাপ্লাই করে তারা কিন্তু ভালোভাবে নিজেরাই স্কিলগুলি ডেভেলপ করতে পারবেন এবং প্রশিক্ষিত হতে পারবেন। তাহলে দুটো জিনিস, একটা হলো কোয়ালিটি লার্নিং অ্যান্ড উইথ কোয়ালিটি স্কিলস। যদি এটা একটা সমন্বয় থাকে, একজন ডাক্তার হু ইজ এ লিডার অফ এ টিম ফর হেলথ কেয়ার ডেলিভারি, তার মধ্যে যদি এটা থাকে, এবং নার্স এবং প্যারামেডিক যারা থাকবেন তাদের মধ্যেও যদি একই ধরনের প্রশিক্ষণ আমরা দিতে পারি, তাহলে যে টিমটা হবে, দ্যাট উইল বি এ টিম, অ্যান এক্সেলেন্ট টিম। যেই টিমটা তার যে নলেজ এন্ড স্কিল হবে, ইনক্লুডিং অ্যাটিটিউড, এমন হবে যে তারা সত্যিকারের ভাবে একটা হেলথ কেয়ার দিতে পারবেন। তো আমাদের বোধহয় লক্ষ্যটা যেটা হওয়া উচিত, সেটা আমরা এই কোয়ালিটি ম্যান পাওয়ার প্রডিউস করার জন্য আমরা কিভাবে আমাদের যে আমাদের নার্সিং, প্যারামেডিক্স অ্যাজ ওয়েল অ্যাজ মেডিকেল স্কুলে যে জ্ঞান দিচ্ছি, সেই জ্ঞানের যে দেওয়ার যে প্রচেষ্টা, সেইটাকে কতটা আধুনিক করতে পারে, এটা হলো একটা। দ্বিতীয় কথা হলো, আমি যখন ডাক্তার হয়েছি আর আজকের যে ডেভেলপমেন্টের কথাটা আমি উল্লেখ করেছি, তারপরেও যে কথাটা আসতে হয় যে মডার্ন ডে স্কিলগুলি আমি শিখছি ঠিকই, অ্যাটিটিউডনালি আমি কতটা প্রিপেয়ার টু সার্ভ দ্য কমিউনিটি। তার মানে এই অ্যাটিটিউডটা কিন্তু ডেভেলপ করানোর জন্য আমাকে শেখাবে কি? এটা তো আর সেলফ লার্নিং হবে না। অ্যাটিটিউডটা শিখবো আমি আমার প্রশিক্ষকের কাছ থেকে, মানে আমাকে যিনি শেখাচ্ছেন। সুতরাং এই তিনটা জিনিসের যতক্ষণ পর্যন্ত সমন্বয় না হবে, নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, অ্যাটিটিউডটা অ্যাকচুয়ালি আমাদের আসবে কিন্তু মাথা থেকে, তাই না? তো সুতরাং এই আহ, আহ, এবং আমরা আমরা যদি মনে করি যে স্কিলটা যেটা, সেইটা যদি মনে করি আমার হাত থেকে আসবে, এবং আরেকটা জিনিস মানসিকতাটা যেটা হার্ট থেকে আসবে, এই জিনিসগুলি যদি সমন্বয় ঘটাতে পারি আমরা, এবং এই নলেজ, স্কিল, অ্যাটিটিউডটা যদি ডেভেলপ করতে পারি, তাহলে আমরা হয়তো একদিন এক ধরনের ডাক্তার পাবো যেখানে এই ডাক্তাররা ডেভেলপড হবেন একজন এথিক্যাল ডক্টর হিসাবে এবং স্কিলফুল ডাক্তার হিসাবে এবং কোয়ালিটি ডক্টর হিসাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আদার্স যাদের কথা আমি বললাম। এখন কথা হচ্ছে যে এটার জন্য যে জনশক্তি দরকার, এই জনশক্তির জন্য আমাদের যেটা দরকার এখনই, আজকেই, আমি মনে করব আমার সাথে আমরা একসাথে কাজ করছি, প্রফেসর জাকির সাহেব আছেন,
আমি মনে করি যে আমাদের ফিউচারের ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য একটা আমাদের আগামী 5 বছর পরে আমাদের কি ধরনের ম্যান পাওয়ার দরকার হবে তার একটা প্রজেকশন আমাদের থাকা দরকার। তাহলে আমরা ম্যান পাওয়ার প্রোডাকশনে, মানে হেলথ ম্যান পাওয়ার প্রোডাকশনে, আমরা ওই ছক অনুযায়ী আমরা আমাদের ম্যান পাওয়ার তৈরি করতে পারি। কারণ রোগের ভিন্নতা যেমন আছে, মানুষের ভিন্নতা, পাড়ার সংখ্যা, এগুলি কিন্তু ভ্যারি করবে আজকে থেকে 5 বছর পরে। আমাদেরকে কিন্তু এখন থেকেই প্রস্তুত হতে হবে যে ওই ম্যান পাওয়ার তৈরি করতে, যাতে সেই সময়কার আহ, যে সমস্ত সমস্যাগুলি আসবে স্বাস্থ্য বিষয়ক, সেগুলি যাতে অ্যাড্রেস করতে পারি, সেই ধরনের ডাক্তার তৈরি করার জন্য। সুতরাং এইখানে যে চেঞ্জগুলি হবে, সেই চেঞ্জগুলি আমাদেরকে কিন্তু পাশাপাশি করে যেতে হবে। তা আমি আর কথা বেশি বাড়াবো না। আমি শুধু বলবো যে যে কনফ্লিক্টটা আমাদের সমাজে আছে ডাক্তারদের সাথে এবং সাধারণ মানুষের সাথে হয়, এটা নানা কারণে হয়। এই জায়গায় আমি মনে করি কয়েকটা জিনিস আমাদের মনোযোগ দেওয়া উচিত। সেটা হলো, আমাদের ডাক্তাররা কমিউনিকেশন স্কিলে কিন্তু ফেল করে। কিভাবে কমিউনিকেট করতে হবে অন্যের সাথে, রুগীর সাথে বা পেশেন্টের অ্যাটেন্ডেন্টের সাথে, এইটা আমরা সঠিকভাবে মেডিকেল স্কুল বা কলেজগুলিতে বা নার্সিং স্কুল বা কলেজগুলিতে শেখাই না। এটা আমাদের স্বীকার করতে হবে। কনফ্লিক্ট রেজলিউশন, কনফ্লিক্টটা সাধারণত আসে কখন রোগীর সাথে, বা কনফ্লিক্ট, এই যে কনফ্লিক্ট রেজলিউশনের জন্য যে দক্ষতাটা দরকার, সেই জিনিসটা আমরা প্রশিক্ষণের মধ্যে রাখি না। তারপরে আইডেন্টিফাইং দ্য এথিক্যাল ইস্যুস, যেখানে এথিক্যাল ইস্যুস আছে, এথিক্সটার উপরে আমরা তত মনোযোগ দেই না। যেখানে একজন ডাক্তার এথিক্যাল ইস্যুটা আইডেন্টিফাই করতে পারেন এবং সেটা অ্যাড্রেস করার জন্য উদ্যোগী হতে পারেন, এই জায়গাটায় আমাদের একটা বড় ঘাটতি আছে। তারপরে যেটা আছে সেটা হলো, আ- আমরা যেটা করি না সেটা হলো, এটার সাথেই জড়িত এই তিনটা কথা আমি বললাম। ক্রাইসিস ম্যানেজমেন্ট, হ্যাঁ, ক্রাইসিস একটা হয়ে গেছে, এই ক্রাইসিসটা ম্যানেজ করার জন্য যে স্কিলটা দরকার, আমরা সেটাকে বলি ক্রাইসিস ম্যানেজমেন্ট স্কিল। এর মধ্যে কিন্তু কমিউনিকেশন স্কিলও আসবে, কনফ্লিক্ট রেজলিউশনের স্কিলও আসবে, কিন্তু এই ক্রাইসিস ম্যানেজমেন্ট স্কিলটা আমরা ডাক্তারদেরকে কখনো শিখাই না। নাইদার ডিউরিং দেয়ার, তারা যখন কলেজে, নার্সিং কলেজে বা মেডিকেল কলেজে ছিলেন তখন, অথবা তারপরে যে কোনো ট্রেনিং এ আমরা কিন্তু এগুলি শিখাই না। সুতরাং আমার যেটা ধারণা, যে এই জিনিসগুলি যদি আমরা একটু আমাদের কারিকুলামে ঢুকিয়ে আমরা যদি এই জিনিসগুলি প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারতাম, যেটা ভালোভাবে সম্ভব, যখন ডাক্তার হয়ে যায় তখন যদি, তারপরেও যদি এই জিনিসগুলির উপরে আমরা গুরুত্ব দিয়ে তাদেরকে প্রশিক্ষিত করি, তাহলে আমার মনে হয় আমরা অনেক কনফ্লিক্ট এড়াতে পারবো এবং অনেক এথিক্যাল হতে পারবো। এখন আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমি শুধু এই কথাটা বলবো যে সার্ভিস ইমপ্রুভ করতে হলে তার আগে আমাদের সার্ভিস ওরিয়েন্টেড যে ট্রেনিং দরকার, আর এই ট্রেনিং এর মধ্যে যে স্কিলগুলি দরকার, এইগুলিকে আইডেন্টিফাই করতে হবে প্রথম। Let us identify the skills necessary, or let us prepare our doctors with the knowledge, skill as well as attitude of অ্যাকচুয়ালি আমরা যা তাদের কাছ থেকে পেতে চাই, সেই জিনিসগুলি যাতে আমরা তাদেরকে সেইভাবে তৈরি করতে পারি, সেই জায়গাটায় আগে হাত দিতে হবে। এবং সেই জায়গাটা হলো, প্রথম কথা হলো, এগুলি নিজেদের শেখার চেষ্টা করতে হবে। কারণ অ্যাডাল্ট লার্নিং প্রিন্সিপল ইজ সেলফ ডিরেক্টেড লার্নিং, ফ্যাসিলিটেটেড বাই টিচার্স অর ট্রেনার্স, বাট দক্ষ আমাকে হতে হবে। আমি যদি ডাক্তার হই, দক্ষ আমাকে হতে হবে, এবং আমার দক্ষতা বাড়ানোর জন্য আমি যথেষ্ট। ফ্যাসিলিটেটরের প্রয়োজন আছে, এবং সেটার জন্য আমার মনে হয় তারাও আছেন অ্যাভেলেবল। ধন্যবাদ আমাকে এটি সুযোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ অসংখ্য সবাই। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা এরই মধ্যে ডক্টর তৌফিক স্যার, ডক্টর মোজাহিরুল স্যার এবং ডক্টর আবু মোহাম্মদ স্যারের কথা আমরা ইতিমধ্যে শুনেছি। আমরা একটু এখন সরাসরি প্রশ্ন উত্তরে যাবো স্যার। আমি এর মধ্যে কিছু প্রশ্ন পেয়েছি, আমি ডক্টর মোজাহিরুল স্যার থেকে শুরু করতে চাই। স্যার, আপনি জানেন যে বাংলাদেশের শিক্ষা কারিকুলামে কমিউনিটি মেডিসিন যে বিষয়টা আছে, সেই বিষয়টাতে রিসার্চ নিয়ে একটা ছোটখাটো পড়াশোনা করানো হয়। স্যার, আপনার কাছে কি মনে হয় কিনা যে বাংলাদেশের যে বর্তমান মেডিকেল এডুকেশন সিস্টেম আছে, সেখানে আলাদা করে কমিউনিকেশনের উপরে স্পেশাল কোনো কোর্স করানো, কিংবা রিসার্চকে ইমফ্যাসিস করে বা প্রিভেন্টিভ অ্যাপ্রোচটাকে আরো বেশি ইমফ্যাসিস করে গ্লোবাল ওরিয়েন্টেড করে কোনো কোর্স নতুন করে রিকারিকুলাম করা যায় কিনা, এ ব্যাপারে স্যার আপনার কোনো সাজেশন আছে কিনা? প্রিভেন্টিভ অ্যাপ্রোচ এবং রিসার্চটাকে মেডিকেল এডুকেশনে খুব বেশি পরিমাণে ইমফ্যাসিস দেওয়া যায় কিনা? মোজাহিরুল স্যার। ধন্যবাদ। আমি ঠিক আলাদাভাবে জবাব দিব না, আমি প্রশ্ন ছুড়ে দিচ্ছি একটা, যে আমরা অ্যাকচুয়ালি ডাক্তাররা
কাদের জন্য? ডাক্তার কাদের জন্য? সুতরাং আমরা কিন্তু ডাক্তার তৈরি করছি কাদের জন্য? জনগণের জন্য, তাই না? জনগণের ডাক্তার। আমরা যে কাজটা করি, যে তিনটা পয়েন্ট এখানে আসলো, আমরা কি কখনো জনগণের কি চাহিদা সেইটার জন্য আমরা কি জনগণের কাছে গিয়েছি আমাদের কারিকুলাম তৈরি করার সময়? কারিকুলামটা ওন করে কে? কারিকুলামটা কিন্তু ডাক্তারের, টিচাররা বানায় কারিকুলামটা, ডাক্তাররা বানায়। কিন্তু এই কারিকুলামটা যাদের জন্য, তাদের ফিডব্যাক এখানে কতটুকু আছে? আমরা কিন্তু তাদের কোনো পরামর্শই নেই না আজ পর্যন্ত কারিকুলাম তৈরিতে। ইফ আই রিমেম্বার মাই পাস্ট ডেজ, যেখানে আমি কারিকুলাম তৈরিতে জড়িত ছিলাম, কোনো সময় আমরা কারিকুলাম তৈরিতে আমাদের পিপলের কিন্তু ফিডব্যাক কোনো সময় নেই না। অথচ কারিকুলামটা ওন করেন তারা, প্রফেসররা কারিকুলাম ওন করেন না। কারিকুলামটা ওন করেন হলো আমাদের দেশের জনমানুষ, কারণ তাদের জন্য কারিকুলামটা তৈরি। আমরা হয়তো স্টুডেন্টদেরকে কনসিডার করি, যে অনেকে মনে করেন কারিকুলামটা স্টুডেন্টদের জন্য। নো, কারিকুলাম ইজ ফর দ্য পিপল। এবং সেইখানে স্টুডেন্টরা লার্নার, যে ওই কারিকুলামের মাধ্যমে যে জ্ঞানটা অর্জিত হবে, আলটিমেট বেনিফিটটা হবে হলো পিপলের। সেই জন্য আমরা ডাক্তার তৈরি করতেছি। এবং এই জন্য একটা কথা কিন্তু বেশ কিছুদিন ধরে আহ, প্রচলিতই আছে, যে সোসাইটাল রেসপন্সিবিলিটি অর রেসপন্সিবিলিটি টু দ্য সিটিজেন্স, তাই না? অর রেসপন্সিবিলিটি টু দ্য কমিউনিটি অফ দ্য মেডিকেল স্কুল। মানে একটা মেডিকেল স্কুল বা কলেজ, তার কি সোসাইটাল রেসপন্সিবিলিটি কি? তাহলে তার সোসাইটাল রেসপন্সিবিলিটির মধ্যে একটা রেসপন্সিবিলিটি হলো, সে একটা সার্টেইন এরিয়ার মধ্যে তার চারিদিকে যারা আছে সেখানকার রোগীদের সেবা তো দিবেনই তারা। তার বাইরে যেটা আছেন, তারা যে ডাক্তারগুলি তারা তৈরি করবেন আগামী দিনে, সেই ডাক্তারগুলি সার্ভ করবে যেই কমিউনিটিতে, সেই তাদেরকেও তৈরি করবে। কিন্তু আমরা সত্যিকার ভাবে, আমি আমি ছোট্ট করে বললাম এই জন্য, কারণ এটা বিশদ আলোচনায় গেলে দিস ইজ নট দ্য ফোরাম। তো আমি বলবো যে আমাদের আগামী দিনে ডাক্তার তৈরিতে আমরা যেটা মনে রাখি, আমাদের লক্ষ্য হবে সোসাইটি যে হেলথের যে রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট তৈরি করার জন্য আমাদের ডাক্তারদের তৈরি হতে হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। স্যার, এর পাশাপাশি সম্পূর্ণ আরেকটি প্রশ্ন আমরা পেয়েছি, সেটি হচ্ছে যে দক্ষ জনবলের পাশাপাশি দক্ষ জনবলকে দক্ষ বেতন কাঠামোর আওতায় নিয়ে আসা। সেখানে শুধুমাত্র চিকিৎসক না, চিকিৎসকের পাশাপাশি হেলথ টিমে যারা আদার মেম্বার্স আছে, চিকিৎসক আছেন, প্যারামেডিক্স আছেন, নার্সেস আছেন, তো সেক্ষেত্রে স্যার দক্ষ জনবলের ক্ষেত্রে তাদের যে বেতন কাঠামোটা, সেই বেতন কাঠামোটা আসলে আপনার মতে কিরকম হওয়া উচিত, এবং এটি সরকারি এবং বেসরকারি দুই ধরনের বেতন কাঠামোটাই কিরকম হওয়া উচিত, এবং এটি শুধুমাত্র চিকিৎসক নয়, চিকিৎসকের পাশাপাশি নার্স এবং আদার যারা হেলথ কেয়ার প্রফেশনালস আছে তাদের ক্ষেত্রে আসলে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আহ, এটা আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি বলবো বাংলাদেশে এখনো পর্যন্ত, আমি যখন নাকি আমরাও একসময় ইন্টার্ন ছিলাম, আমরা পরবর্তীতে আমরা জুনিয়র ডাক্তারও ছিলাম, সেই সময়ে আমাদেরকে যে বেতন দেয়া হতো, দ্যাট ওয়াজ দ্য হাইয়েস্ট পে সিমিলার সার্ভিসে। আমরা ইঞ্জিনিয়ার থেকে বেশি বেতন পেতাম, আমরা ভেটেরিনারি ডাক্তারদের থেকে বেশি বেতন পেতাম, আমরা মানে কম্পারেটিভলি আমাদের বেতন ছিল সবচেয়ে বেশি। আজকে আমরা যদি বেতন কাঠামোটা দেখতে যাই, তাহলে আমরা দেখব কি, অন্যদের বেতন কাঠামোটা কাঠামোগতভাবে যেভাবে বেড়েছে, আমাদের কিন্তু বাড়েনি। আর আমাদের সেই সময়ে আমরা যে বেতনটা পেতাম, দ্যাট ওয়াজ সাফিসিয়েন্ট সেই সময়কার দ্রব্যমূল্য এবং অন্যান্য ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখেছে। কিন্তু এখন চিকিৎসকদের, বিশেষ করে জুনিয়র চিকিৎসকদের, আমি মনে করি যে তাদের এখন যা বেতন দেওয়া হয়, এটা সামান্য, এবং এ দিয়ে তারা কখনো তাদের পরিবার চালাবার মতো সামর্থ্য কোনোদিন হবে না। সুতরাং আমি আমি বিশ্বাস করি যে তাদের কাছ থেকে সেবা পেতে হলে তারা সেবা দিচ্ছেন, কিন্তু মন মানসিকতার যদি পরিবর্তন আনতে হয় আমাদের তাদের মধ্যে, আমরা যদি তাদেরকে কম্পিটেন্ট এথিক্যাল ডক্টর হিসেবে দেখতে চাই এবং সত্যিকারের ভাবে মানব সেবায় উদ্বুদ্ধ করতে চাই, তাহলে তাদের বেতন কাঠামো আমি মনে করি জুনিয়র ডাক্তারদের এখন যা আছে তার দ্বিগুণ হওয়া উচিত। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমি এখন চলে যাব প্রফেসর আবু মোহাম্মদ জাকির স্যারের কাছে। স্যার,
যেহেতু কমিউনিটি ক্লিনিক আপনি বাংলাদেশে সবচেয়ে বেশি কাজ করেছেন এবং আপনার পরিকল্পনা অনেক অর্থবহ আমাদের জন্য। স্যার, কমিউনিটি ক্লিনিক যেহেতু বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জায়গা, তো কমিউনিটি হেলথ কেয়ার বা কমিউনিটি ক্লিনিকটাকে আসলে কতটুকু কার্যকরী করলে সাধারণ মানুষ যেমন প্রাথমিকভাবে সেখানে উপকৃত হবে, পাশাপাশি বাংলাদেশের যে পরিমাণ হেলথ কেয়ার প্রফেশনালস আছে তাদেরকে আসলে কিভাবে নিয়োগ দিলে বা নিয়োগ প্রসেসটা কিভাবে হলে কমিউনিটি ক্লিনিকটাকে আসলে একটা চমৎকার ক্লিনিক হিসেবে তৈরি করা যাবে বলে আপনি মনে করছেন? সেক্ষেত্রে কি একজন চিকিৎসক সেখানে নিয়োগ দেওয়া নাকি চিকিৎসকের বাইরেও অন্য কাউকে প্রফেশনাল হিসেবে নিয়োগ দেওয়া, কোনটি বেশি সুদূর প্রসারী চিন্তা ভাবনা হবে বলে আপনার ধারণা, স্যার? আম, আমি প্রথমে আপনি মুজাহির সাহেবকে যে প্রশ্ন করেছেন ওটা উত্তর দেই। ওনার ইন এডিশন টু হোয়াট ই সেড, আমরা আমাদের সংস্কার কমিশনে প্রস্তাব রাখছি যে বেতন কোনো নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে হবে না। যেহেতু আহ, স্বাস্থ্য বিভাগ মুহিত চৌধুরী সাহেবের যে জনপ্রশাসন সংস্কার কমিশন ছিল, সেখানে যে প্রস্তাব রাখা হয়েছিল যে স্বাস্থ্য এবং শিক্ষা এই বর্তমান ক্যাডার থেকে বাইরে যে কাজ করবে, তো এটা আমাদের কাছে মনে হয়েছে একটা উত্তম একটা প্রস্তাব এবং একটা সুযোগ। আমরা আমরা সাজেস্ট করছি যে আমরা যদি আলাদা কাঠামোর মধ্যে চলে যাই, তাহলে এই বর্তমান যে রেস্ট্রিক্টেড যে বেতন কাঠামো আছে, এর থেকে আমরা স্বাধীন হয়ে যাব। তাহলে আমরা একজন কর্মচারীকে বা কর্মকর্তাকে তার যোগ্যতা অনুসারে বেতন দিতে পারবো। মানে কোনো নির্দিষ্ট না যে ইনি এমবিবিএস পাস করেছেন তিনি যে টাকা পাবেন, এমবিবিএস যে ফার্স্ট হয়েছে সেও একই টাকা পাবে, ইনি পিএইচডি করেছেন উনি যে বেতন পাবেন, উনি এমবিএস করেছেন উনি একই বেতন পাবেন, এরকম কিছু না। ওনার 10 বছর চাকরি, এনার 20 বছর চাকরি, একরকম এখন বেতন পাবেন তা না। এই 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 যোগ্যতাগুলো বিচার করে কিন্তু আমরা আলাদা আলাদা ধরনের বেতনের কথা বলছি। একই গ্রেডের মধ্যে বিভিন্ন বিভিন্ন স্টেপ হতে পারে বা এক গ্রেডের উপরেও হতে পারে। এই একটা ফ্লেক্সিবিলিটি আমরা আমরা সাজেস্ট করেছি যোগ্যতা দিতে। আরেকটা হলো যারা প্রান্তিক পর্যায়ে যাবে, দুর্গম এলাকায় যাবে, তাদেরকে আমরা বলেছি যে দুর্গমতার আলোকে 30 থেকে নিয়ে 100% পর্যন্ত ওদের বেতন বেশি দিতে হবে। এবং তারা ওখানে 2 বছর চাকরি করলে পরে তাদেরকে বিদেশ ট্রেনিং বা প্রমোশনের একটু সুবিধা দেওয়া হবে। আর একটা মোসাহের সাহেবরাই একটা সাজেস্ট করেছেন যে যে আপনার যে যে আপনার নন ক্লিনিক্যাল যে সাবজেক্টের যে টিচাররা, তাদের তাদের কিন্তু সহজে পাওয়া যায় না, অ্যানাটমি ফিজিওলজি টিচার সহজে পাওয়া যায় না। হ্যালো, তো তাদেরকে তাদের বেতন প্রায় 100 ভাগ বেশি দিতে হবে। এটা কিছুদিন আগে আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চিফ অ্যাডভাইজার সাইদুর রহমান সাহেব বলেছিলেন। এখন এটা হলো মানে যেটা আমাদের বেতনের কথাটা। এবং আমরা আরেকটা কথা বলছি যে বেতন নির্ভর করবে পারফরমেন্সের উপরে। কেউ যদি ভালো পারফরমেন্স করে তাহলে বেতন পাবে, ভালো পারফরমেন্স না করলে সে একই রকম বেতন পাবে না। এমনকি তাকে হয়তো আমরা বলবো যে বেজ অন নাম্বার। আচ্ছা, এখন কমিউনিটি ক্লিনিকে যেটা, কমিউনিটি ক্লিনিক আমরা করেছিলাম কি 6,000 মানুষের জন্য কমিউনিটি ক্লিনিক। এটা অনেকে নাকি স্বপ্ন দেখেছে। আমাকে যখন ইউনিসেফ নিয়ে যায় কি বলে ইন্ডিয়া এবং পাকিস্তানে 95-96-এ, আমি ওখানে যে তাজ্জব হয়ে গেছি যে ওদের প্রতিটি 5,000 মানুষের জন্য একটা করে হেলথ আউটপোস্ট আছে, যেখানে একজন লেডি হেলথ ভিজিটার কাজ করেন। আমাদের এডব্লিউবির সমান, আমাদের এডব্লিউবি একসময় লেডি হেলথ ভিজিটার বলা হতো, তারা ওখানে এখনো ওইটা বলে। এবং সেখানে তিনি তার পিছনে বাসা, মাঝখানে উঠান, সামনে ক্লিনিক। সেই ক্লিনিকে আবার আঙ্গনওয়াড়ি ওয়ার্কার, যারা সোশ্যাল ওয়েলফেয়ারের ওয়ার্কার, তারা আসে পুষ্টির কাজ করার জন্য। আবার হেলথ অ্যাসিস্ট্যান্ট ওখানে সুপারভাইজার। এদেরকে নিয়ে কিন্তু একটা হেলথ হাউস 5,000-এর জন্য। আর আমাদের তখন ইউনিয়নের নিজে কিছুই নেই। তখন এই পাকিস্তান হতে ফিরে আসার পরে আমার কাছে মনে হলো যে এগুলা আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। তখন আমরা বললাম যে ঠিক আছে, গ্রাম এলাকায় 6,000 মানুষের জন্য, এই জন্য যাতে 30 মিনিটের মধ্যে হাঁটার মধ্যে তারা একটা ক্লিনিকে আসতে পারে, 30 মিনিটের মধ্যে। সো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। থট স্টার্টেড ইন 95-96। 97-এ আমরা আমাদের হেলথ এন্ড প্রফেশন সেক্টর স্ট্র্যাটেজির মধ্যে প্রথম এটা মেনশন করেছি, এই কমিউনিটি ক্লিনিকের কথা। 98-এ আওয়ামী লীগ এসে এটাকে বাস্তবায়ন করেছে। এখন
কিছু কিছু পলিটিক্যাল পার্টি ধরে নিয়েছেন যে এটা ওনাদের ব্রেন চাইল্ড, ওনাদের স্বপ্ন, এটা ভেঙে দিতে হবে। দ্যাটস নট ট্রু। কমিউনিটি ক্লিনিকে তাহলে 6,000-এর জন্য যদি করা হয়েছিল, আলটিমেটলি এখন 8-10,000 হয়ে গেছে। তো এখন 3 জন ওয়ার্কার ওখানে কাজ করে, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার, সিএসবি। 3 জন কিন্তু 3 ধরনের কাজ করছে। সবার কান্নাকাটি আমি 9-10 হাজারের মধ্যে কাজ করি, তো দরকার নাই যে তুমি 3,000-এর মধ্যে কাজ করো, তুমি 3,000-এর মধ্যে করো, তুমি 3,000-এর মধ্যে করো, একই কাজ করো। আমরা ট্রেনিং দিয়ে দেবো তোমাদেরকে, একই কাজ করো, মানে উইদিন ক্যাপাসিটি। এখন যেমন সিএসিবিরা কিন্তু সবাই গ্রাজুয়েট এবং মাস্টার ডিগ্রি, অনেকেই মাস্টার ডিগ্রি হোল্ডার, গ্রাজুয়েট কিন্তু সবাই। আবার হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা পুরনো তারা কিন্তু ইন্টারমিডিয়েট পাস, কেউ কেউ বিএ পাস আছে, এমএ পাস আছে ওখানে। আর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্টরা কিন্তু একসময় 8 পাসে যারা ছিল তাদের নেওয়া হয়েছিল, পরে এসএসসি পাস, এখন এইচএসসি পাস, কিছু কিছু আছে, ডিফারেন্স আছে। তাহলে ওদেরকে ওই অনুযায়ী কিন্তু মোটামুটি একই ধরনের কাজ দিয়ে আমি ভাগ করে নিলে পরে অনেক এফিসিয়েন্টলি তারা কাজ করতে পারে, অনেক কমিটির ওয়েতে কাজ করতে পারে। এখন প্রশ্ন উঠেছে যে কমিটি ক্লিনিক গুলোতে আমরা কিন্তু ওখানে করছি, মানা করে দিয়েছি যে ওখানে কোনো ডেলিভারি হবে না, কারণ ডেলিভারিতে কিন্তু কোনো মা মারা যায়নি। কোথায় কত লাখ ওখানে করা হয়েছিল, ডেলিভারি করা হয়েছিল 3 লাখের মতো ডেলিভারি করা হয়েছিল এই পর্যন্ত, 2011 সাল থেকে। কিন্তু কোনো মা গর্ভবতী মারা যায়নি, কিন্তু কিছু কিছু নবজাতক মারা গেছে। এখন আমরা বলছি না, ওইটা এখন করা যাবে না, ইউনিয়নের নিচে আর কোনো ডেলিভারি হবে না। আচ্ছা, এখন কেউ কেউ বলছেন এখানে এমবিবিএস ডাক্তার দিতে হবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিতে হবে। ভাই, এমবিবিএস ডাক্তার তো আমি ইউনিয়নে বাদ দেন, আমি যদি উপজেলা রাখতে পারি না, তাহলে আমি 6,000-8,000 জন গন্ড গ্রামে যে তাকে আমি একজন এমবিবিএস রাখবো, এটা কিন্তু এটা থিওরিটিক্যালি বলা যাবে, প্র্যাকটিক্যালি নট ফিজিবল। মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে রাখা যাবে কিনা সেটা আমরা হয়তো বার্গেনিং করে দেখতে পারি। আর একটা অপশন আছে যে সিএসসিবি যারা আছে বা হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা আছে বা এমনকি এফডিউটি যারা আছে, যারা গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি যদি হয় এবং দে ডু গুড পারফরমেন্স, তাহলে ওদেরকে আমরা ফার্দার ট্রেনিং দিয়ে 2 বছর, 2.5 বছর, 3 বছর ফার্দার ট্রেনিং দিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের লেভেলে এনে হয়তো তাদেরকেও আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করাতে পারি। তাহলে এখানে আর জিনিস চিন্তা করতে, আমরা যখন থিওরিটিক্যালি কোনো চিন্তা করি না, যে প্র্যাকটিক্যালি ফিল্ডে কি হবে। আপনার হেলথ অ্যাসিস্ট্যান্ট এফডব্লিউ এর সাথে কিন্তু সিএসসিবি ভালো সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই? কারণ সিএসসিবি রা এসছে 11 সালে, আর হেলথ অ্যাসিস্ট্যান্টরা সেই কবে থেকে আছে, তারা অনেক সিনিয়র, বয়সে বেশি, তারা এসে কমিউনিটি ক্লিনিকে সিএসসিবি এর আন্ডারে বসে কাজ করবে। তো দ্যাট ডোন্ট কাম, দিস ইজ দ্য রিয়েলিটি। কারণ আমি যদি ওখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে বসাই দেই, তাহলে কি সম্পর্কটা হবে দুইজনের মধ্যে, চিন্তা করেন, সিএসসিবি আর মেডিকেল অ্যাসিস্ট্যান্টের মধ্যে। তো ওটা আমাকে পাইলটিং করে দেখতে হবে যে এটা আসলে কতখানি ফিজিবল। এবং আরেকটা হলো যে আমি যদি এমবিবিএস ডাক্তার বসাই, তো সারাদিনে বলতে এমবিবিএস ডাক্তারের দেখার মতো রোগী আমি কয়জন পাবো? আমি যদি গভর্নমেন্টের বেতনের কথা চিন্তা করি, তাহলে এটা ফিজিবল কিনা, এটা এফিসিয়েন্ট কিনা যে আমি একজন এমবিবিএস রাখছি, সারাদিনে 2-3 জন রোগী উনি দেখছেন, নাকি ওদেরকে আমরা রেফার করে দেবো, পরে সিএসবি রেফার করে দেবে। রেফারেলটা আমরা খুব শক্তভাবে এস্টাবলিশ করার কথা বলেছি, যে বিনা রেফারেল যদি আসে তাকে প্রাইভেট রোগীর মতো ফি চার্জ করা হবে, আর রেফারেল যদি আসে তাহলে গরিবের জন্য 20% গরিবের জন্য ফ্রি, আর বাকিদের জন্য একটা স্ট্যাগার্ড রেটে তাদেরকে সেবা নেওয়া হবে। কিন্তু তার জন্য আগে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার গুলোকে আমাকে শক্তিশালী করতে হবে, যাতে করে মানুষ প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার আগে আসে, যে এখানে গেলে পরে আমি সেবা পাবো, যতটুকু দরকার পরে আমাকে রেফার করে দেবে। ওই বিশ্বাস কিন্তু মানুষের মধ্যে আনতে হবে, এই জন্য স্ট্রেংথেন করতে হবে ইউনিয়ন লেভেল। এগুলো আমাদের প্ল্যানের মধ্যে আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমরা এখন আমাদের অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে, এর মাঝে আমাদের আছে একটা সর্বশেষ প্রশ্ন আমরা পেয়েছি। এটি হচ্ছে ডক্টর তৌফিক জুয়াদা স্যারের কাছে। স্যার, একজন প্রশ্ন করেছেন যে অনেকেই ব্যাচেলর অফ পাবলিক হেলথ নিয়ে পড়াশোনা করছেন এবং বাংলাদেশের জার্মান বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটি চালু আছে। এখন ব্যাচেলর পাবলিক হেলথে যারা কাজ করছেন, তারা অনার্স থেকে পাবলিক হেলথ বিষয়ে অনেক বেশি জানাশোনা এবং মাস্টার্স অফ পাবলিক হেলথ করার পর জনস্বাস্থ্যের প্রতি তাদের একটা আলাদা আকর্ষণ বা আলাদা একটা প্রচেষ্টা কাজ করছে। এখন স্যার, বিভিন্ন জব অপরচুনিটিস কে এই ধরনের স্টুডেন্টদেরকে আসলে যারা গ্রাজুয়েট হবে বা পোস্ট গ্রাজুয়েশন হবে, যাদের বিপিএইচ এবং এমপিএইচ আছে, তাদেরকে কিভাবে কাজে লাগানো যায়, এবং বহির্বিশ্বে আসলে জনস্বাস্থ্য নিয়ে যারা অনার্স এবং মাস্টার্স করছেন তাদেরকে কিভাবে কাজে লাগানো যাচ্ছে, একটু যদি আপনার অভিজ্ঞতার আলোকে আমাদের সাথে।
থ্যাংক ইউ। আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা সংক্ষেপে, খুবই সংক্ষেপে, একটা প্রশ্ন ছিল যে সম্ভবত মুজাহির স্যারের কাছে আপনি প্রশ্ন করছিলেন যে মেডিকেল স্টুডেন্টদেরকে রিসার্চ মেথোডোলজি ট্রেনিং এর ব্যাপারে। আমি সিঙ্গাপুরে আর কি, আমি একটা মেডিকেল স্কুলে, মেডিকেল ইনস্টিটিউশনের সাথে আছি আর কি, ডিউকেন ইউএস মেডিকেল স্কুল। না, এখানে আমেরিকান কারিকুলামটা ফলো করা হয়, এমডি আর কি। কিন্তু আমি আরো একটা, এখানে আরো দুটো মেডিকেল কলেজ আছে যেখানে আমাদের দেশের মতোই এমবিবিএস দেওয়া হয়, আমি সেখানেও অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি। তো সেখানে ওই রিসার্চ মেথোডোলজিটা, যে এমডি যেখানে দেওয়া হয় সেখানে তো রিসার্চ মেথোডোলজি খুব বড় একটা ভূমিকা রাখে নর্মালি, এটাতে আর আমি বলছি না, কিন্তু অন্য মেডিকেল কলেজগুলোতেও থার্ড ইয়ারের মেডিকেল স্টুডেন্টদেরকে 3 সপ্তাহের জন্য একটা ছাড় দিয়ে দেওয়া হয় সম্পূর্ণভাবে। ওদের ওই সময় কোনো ক্লাস থাকবে না, ওই সময় থেকে তাদের একটা পাবলিশেবল কোয়ালিটির একটা রিসার্চ করতে হয় আর কি। এটা প্রিপারেশন আগে থেকেই চলে, কিন্তু ওই 3 সপ্তাহ একদম ডেডিকেটেড করে দেওয়া হয় যে যা শিখেছে সেটার ভিত্তিতে যেন তার একটা রিসার্চ করে, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ, এবং সেটার জন্য একজন মেন্টর থাকে। আমি গত বছর মেন্টর করেছি একটা স্টুডেন্টকে, সে এটা পাবলিশ করার জন্য একটা জার্নালে সাবমিট করেছে আর কি গত পরশু। তো এইভাবে আর কি রিসার্চের গুরুত্বটা বোঝানোর জন্য এটা একদম মেডিকেল কলেজ থেকে অবশ্যই থাকা উচিত, এটা মনে হয়েছে বলার। আর যেটা, যে প্রশ্নটা এসেছে যে ব্যাচেলর অফ পাবলিক হেলথ, যে কোনো ডিগ্রি যখন আমরা পারমিশন দিচ্ছি, সেই ডিগ্রির আসলে, সেই ডিগ্রি নিয়ে যারা পাশ করবে তাদের চাকরি কোথায় হবে, ক্ষেত্র কি হবে, এই জিনিসগুলো নিয়েও কিন্তু আগে থেকেই ভাবনা চিন্তা করা উচিত। আমাদের দেশে সেটা কতটুকু হয় আমি জানি না, কিন্তু এটা আসলে খুবই জরুরি। আর আরেকটা জিনিস আমি অনেকবার বলেছি, বহুবার বলেছি, এখানে আর খুব বেশি রিপিট করতে চাচ্ছি না, সেটা হচ্ছে যে আমাদের যে বিসিএস হেলথ ক্যাডারে যে আমরা যে যারা ঢোকে তাদের মাঝে কিন্তু, মানে আমরা এটাকে সম্পূর্ণভাবে এমবিবিএস কেন্দ্রিক, এবং এমবিবিএস করেও যারা আছে তারা সম্পূর্ণভাবে ক্লিনিক্যাল সার্ভিস কেন্দ্রিক একটা ইয়ে করেছে আর কি। তো আমার মনে হয় যে আম, এখন সংস্কার কমিশন কি চিন্তা করছে জানি না, কিন্তু আমাদের সবসময় এই কথাটা আমরা বলে এসেছি যে এটা আসলে কিছুটা আহ, ভাগ থাকা উচিত, যে ক্লিনিক্যালি ক্যারিয়ার করবে সে ক্লিনিক্যালি ক্যারিয়ার করুক, কিন্তু এখানে তো অনেকেরই পাবলিক হেলথের কাজ আছে, এখানে অনেক অ্যাডমিনিস্ট্রেশনের কাজ আছে, এখানে আরো অনেক কাজ আছে যেটা এন্টারলি ক্লিনিক্যাল না আর কি, তাদের এখানে অ্যাকোমোডেট করার ব্যবস্থা থাকা দরকার। আর সেটা যদি হয় তাহলে কালক্রমে যারা পাবলিক হেলথ নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের একটা ডিমান্ড কিন্তু স্বাস্থ্যের বিসিএস হেলথ ক্যাডারের মধ্যে তৈরি হবে। তো সেই পরিস্থিতিতে গিয়ে যারা বিপিএইচ এমপিএইচ করবে তাদের হয়তো আম, একটা সুযোগ ওখান দিয়ে, মানে ইয়ের মাধ্যমে ঢোকার, বিসিএস দিয়ে ঢোকারও একটা হয়তো সুযোগ কালক্রমে তৈরি হবে। এটা আসলে খুব মানে খুব র্যাডিক্যাল হয়ে যাবে এই মুহূর্তে যদি করতে যাওয়া হয় সেটা, তবে এটা একটা আম, মানে চ্যানেল তৈরি হতে পারে আর কি, এটা আমাদের মাইন্ডসেটটা তৈরি হতে হবে। সমস্যা হচ্ছে আমাদের এক ধরনের গোষ্ঠী কেন্দ্রিক চিন্তা ভাবনা আছে, এই যে যেমন ঢাকা কলেজ ভার্সেস এই যে সিটি কলেজ, যেমন আমরা দেখছি যে মারামারি করছে অ্যাজ ইফ তারা একটা গোষ্ঠী আর কি। তো এরকম একটা গোষ্ঠীতান্ত্রিক চিন্তা ভাবনা আমাদের মাঝে আছে, আমি ডাক্তার, আমি আর কাউকে এখানে অ্যাক্সেস দিব না, বা আমি অমুক ক্যাডারের সদস্য, আমি অন্য কারো ওয়েলফেয়ারের কথা আমি চিন্তা করব না, আমার প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে। এই এটা থেকে বের হয়ে এসে আমাদের চিন্তা করতে হবে যে কতটুকু দেশের জন্য কোন জিনিসটা ভালো হয়। এই যে ছেলে মেয়েগুলো একটা ডিগ্রি নিচ্ছে, তাদেরকে আমি কিভাবে অ্যাক্সেস দিব আমাদের মেইন স্ট্রিমে, তাদের তো প্রয়োজন আছে, পাবলিক হেলথে তো বিশাল প্রয়োজনীয়তা আছে, এবং সেটা কেবলমাত্র ক্লিনিশিয়ানদেরকে দিয়ে, ডাক্তার যারা এমপিএইচ করেছে তাদেরকে দিয়ে এই নিডটা পুরোপুরি ফুলফিল করা যাবে না, স্যাটিসফাই করা যাবে না। তো অবশ্যই আমি মনে করি যে তাদের একটা অ্যাবজর্ব করার, এন্ট্রি করার এবং আমাদের সিস্টেমে অ্যাবজর্ব করার একটা রাস্তা তৈরি হওয়া উচিত। থ্যাংক ইউ। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে, আমরা একটু শুনতে চাই প্রথমে ডক্টর স্যার, স্যার পজিটিভ প্লাস ফাউন্ডেশনের আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লেগেছে? আজকে ন্যাশনাল ওয়েবিনার সিরিজের আমাদের প্রথম পর্ব। আমরা বাংলাদেশ সহ 10টা দেশে কাজ করছি সাস্টেনেবিলিটি নিয়ে, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, এনভায়রনমেন্ট, এসডিজির 5টা গোল নিয়ে কাজ করছি 17টির মধ্যে। স্যার পজিটিভ প্লাস ফাউন্ডেশনের আজকের এই ওয়েবিনার সিরিজে এসে আপনার কেমন লেগেছে, এবং আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের এই স্বাস্থ্য সংস্কারে আমরা আসলে কতটুকু এগিয়ে যেতে পারবো, এবং আসলেই আমরা আসলে বিশ্বের দরবারে বাংলাদেশকে পাবলিক হেলথে এবং হেলথ সংস্কারে একটা চমৎকার জায়গায় নিয়ে যেতে পারবো? সরি, এটা প্রশ্নটা কার জন্য ছিল? স্যার আমি একটু আপনাকে বলতে চাচ্ছি, স্যার ডক্টর তৌফিক স্যারকে একটু বলতে চাচ্ছি, ও, স্যার আজকে পজিটিভ প্লাস ফাউন্ডেশনের এই ওয়েবিনারে এসে আপনার কেমন লেগেছে? হ্যাঁ। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে তার পাশাপাশি সম্পূরক, স্যার বাংলাদেশে যদি স্বাস্থ্য সংস্কারের কথা বলি, স্বাস্থ্য সংস্কার সত্যিকারের অর্থে যদি আমরা করতে পারি তাহলে বহির্বিশ্বে আমাদের অবস্থানটা আসলেই আমরা প্রথম পর্যায়ে থাকতে পারবো।
হ্যাঁ, খুবই ভালো লেগেছে। বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দুজন মানুষের সাথে কথা বলার, দেখা হওয়ার সুযোগ, এই সুযোগটা সবসময় হয় না। এটা আমি বিশেষভাবে এনজয় করেছি। আর তাছাড়া এই যত বেশি আমরা আম, মানে কথাবার্তা বলবো, তত বেশি আমাদের কিন্তু আইডিয়াস শেয়ারিংটা হবে। সেই পার্সপেক্টিভ থেকে আমি বলবো যে যত কথা হয় ততই ভালো, নতুন নতুন আইডিয়া আসবে। এমনকি সব আইডিয়া যে সবার সাথে মিলতে হবে এমনও না। আম, কিন্তু আইডিয়াগুলো জেনারেট হোক এবং পলিসি লেভেলে এগুলো আস্তে আস্তে পারমিয়েট করুক, তখনই হয়তো একটা পরিবর্তন আসবে। এবং সেই পরিবর্তনের রাস্তায় আপনাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আর আমি মনে করি যে আন্তর্জাতিকভাবে অবশ্যই এই আমরা যদি আমাদের আমাদের একটা বিশাল জনশক্তি আছে, আমাদের অনেক কিছু আছে আসলে পৃথিবীর অনেক দেশে। মানে আমরা সবসময় নেগেটিভ জিনিসগুলো আমরা দেখি, কিন্তু দেশের বাইরেও যেমন আপনি আফ্রিকার অনেক দেশে যান, যুদ্ধ বিধ্বস্ত, অনেক বছর ধরে তারা কাজ করছে, তাদের মাঝে বিভিন্ন এথনিক গ্রুপ পরস্পরের সাথে কন্টিনিউয়াস কনফ্লিক্টের মধ্যে জড়িয়ে আছে। আমাদের মাঝে কিন্তু এই সমস্যাগুলো নেই। আমরা আমাদের সমস্যাগুলোর কথা দেখছি, কিন্তু আমাদের কিন্তু অনেক শক্তিও আছে। আমাদের যেই সোশ্যাল, আমাদের রুরাল লেভেলে যে নেটওয়ার্কটা আছে স্বাস্থ্য বিভাগের, অসাধারণ নেটওয়ার্ক আছে। পৃথিবীর অনেক দেশে একটা স্বাস্থ্য সেবা নিতে গেলে হয়তো 2-4 ঘন্টা ড্রাইভ করে যেতে হয়, ড্রাইভ করার বা রাস্তাও অনেক সময় সেখানে নেই। কিন্তু বাংলাদেশে সেই সমস্যাগুলো কিন্তু নেই। কাজে আমরা যদি আমাদের যা আছে সেটাকে ক্যাপিটালাইজ করতে পারি, যথার্থভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ অবশ্যই শুধু স্বাস্থ্য ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই আহ, অসম্ভব ভালো কিছু একটা করে দেখানোর সুযোগ বাংলাদেশিদের আছে। থ্যাংক অসংখ্য ইউ। অসংখ্য ধন্যবাদ ডক্টর তৌফিক স্যার। এখন চলে যাব প্রফেসর জাকির স্যারের কাছে। স্যার, আজকের এই ওয়েবিনারে এসে আপনার কেমন লেগেছে এবং পজিটিভ প্লাস ফাউন্ডেশনের আজকের এই অনুষ্ঠান আপনার কাছে কেমন লেগেছে? স্যার, আপনাকে শোনা যাচ্ছে না, তো একটু আনমিউট করবেন প্লিজ। এখানে যে কিছু ইয়াং ছেলে মেয়ে আছে, মানে শুনেছে আমাদের কথাবার্তা, এটা আমার কাছে উৎসাহ দিয়েছে। এবং তারা যদি আমাদের কথাগুলোকে তাদের জন্য মূল্যবান মনে করে, তাহলে আমরা ধন্য হব। থ্যাংক ইউ। আর এই অসংখ্য সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জাকির স্যারকে। এবং সর্বশেষ প্রফেসর মোজাহিরুল স্যারের কাছে শুনতে চাই। স্যার, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের মাঝে সময় দিয়েছেন। স্যার, পজিটিভ প্লাস ফাউন্ডেশন আজকের এই সেশনটি আপনার কাছে কেমন লেগেছে এবং আমাদের যারা নতুন যারা আমরা আছি তরুণদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা বা কোনো উপদেশ আছে কিনা? Thank you. I feel the initiative you have taken, it's praiseworthy, no doubt in it. Everybody will be praising this effort, particularly this webinar. So you can continue by identifying some issues and then bring people who are experts in their areas. And I think you should continue. And it should be a regular event. It should be a regular event. Thank you so much for থ্যাংক ইউ সো মাচ inviting me and থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে খন্দকার মনির অনেক হেল্প করেছেন, তিনি পজিটিভ প্লাস ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর হিসেবে আছেন। অসংখ্য ধন্যবাদ খন্দকার মনির আমাদের স্যারদের সাথে যোগাযোগ করার জন্য। আমরা বিশ্বাস করি আমাদের এই তিনজন অতিথি আমাদের পজিটিভ প্লাস ফাউন্ডেশনের সাথে থাকবেন এবং আমরা বিশ্বাস করি পজিটিভিটি আমরা ছড়িয়ে দিতে পারবো গ্রাম থেকে গ্রামান্তরে, এবং প্রত্যেকটা মানুষ পজিটিভিটি নিয়ে বাঁচবে। আমরা পজিটিভিটি নিয়ে বাঁচতে চাই এবং আমরা আসলে পজিটিভ ভাইরাস তৈরি করতে চাই, যারা মানুষের মাঝে ছড়িয়ে পড়বে পজিটিভিটি নিয়ে, যাদের মাঝে পজিটিভ পার্সোনালিটি থাকবে, থিঙ্কিং থাকবে এবং অ্যাকশন করার সক্ষমতা থাকবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের আজকের এই অনুষ্ঠানে থাকার জন্য, অনুষ্ঠানে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং একই সাথে শ্রদ্ধেয় অতিথি মন্ডলী, আপনাদের মূল্যবান সময় পজিটিভ প্লাস ফাউন্ডেশনে দেওয়া। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ thank you থাকবেন। so very much. অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।